So, hello everyone, good afternoon. So, this is Professor Dr. Muhammad Shamim Akhtar. Today, we are going to take the introductory class. So, we are going to explain about microprocessor and microcontroller a bit. What is microcontroller? What is microprocessor? And a family of microprocessors which are modern days, how they're gonna improve. I mean, how they have efficiency they gain. So that's we're gonna talk today. So আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডে দেখি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ মাইক্রোপ্রসেসর সিস্টেম অথবা আমরা যদি ইলেকট্রনিক সিস্টেমের যে ইয়ারা আমরা বলতেছি সেটা যদি ব্যাকগ্রাউন্ড দেখি, সো ফার্স্টে ইউজুয়ালি কম্পিউটারগুলো তৈরি করা হয়েছিল ভ্যাকুয়াম টিউব দিয়ে, যেখানে ভ্যাকুয়াম টিউবগুলো বাল্কি সিস্টেম ছিল। একটা একটা পুরা ক্যাম্পাস মিলে একটা দেখা গেল যে একটা পুরা ক্যাম্পাসের একটা রুম মিলে পুরা একটা কম্পিউটার এস্টাবলিশমেন্ট করতে হতো। তো ইউজুয়ালি তারা শুধু ম্যাথমেটিক্যাল অপারেশন করার জন্য ইউজ করা হতো, বাইনারি ভ্যালু অপারেশন করার জন্য। বাট দ্য ফিচার তাদের স্পেসিয়াস ছিল, স্পেসেস লাগতো, বাল্কি সিস্টেম ছিল, কনজিউম লট অফ পাওয়ার এবং অনেক সময় রিলায়েবিলিটি হোল্ড করতো না। সো রিলায়েবিলিটি হোল্ড না করাটা বলতে বোঝানো হচ্ছে যে রেজাল্টটা আমরা চাইতাম সেই রেজাল্টটা অনেক সময় ভ্যাকুয়াম টিউবের কারণে সেই রেজাল্টটা আমরা পেতাম না। সো আনরিলায়েবল ছিল। সো sometimes one failed every couple of hours or so. So কিছু কিছু সময় এটা যেহেতু লার্জ সিস্টেম ছিল, সো এটা অনেক সময় ফেলিয়ার হতো। হ্যাঁ, প্রতি ঘন্টায় হয়তো দেখা গেল যে এরর আসতেছে। সো এই কারণে ভ্যাকুয়াম টিউবকে রিপ্লেসমেন্ট করে ওই জায়গায় 1947 এ ট্রানজিস্টর আসে। আমরা ট্রানজিস্টর সম্বন্ধে জানি যে ট্রানজিস্টর সুইচ গেটের মতো কাজ করে, যে ইলেকট্রিসিটি ফ্লো হবে নাকি হবে না সেটা বেসিক্যালি ট্রানজিস্টর দিয়ে আমরা ডিপেন্ড করতে পারি। সো এটা ইউজ করা হচ্ছে সলিড স্টেট সার্কিট হিসেবে, যেখানে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স মেকানিজম গুলো অ্যাড করা হয়েছে। সো এখান থেকে অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্সের start of the journey has been started. Okay, so 1959 এ ইন্টিগ্রেটেড সার্কিট অথবা আইসি তৈরি করা হলো। অনেকগুলো ট্রানজিস্টর একটা কম্পোনেন্টের মধ্যে বসায়, একটা প্যাকেজের মধ্যে বসায়, সেখানে আমরা বিভিন্ন ধরনের গেট লেভেল গেটগুলোকে তৈরি করলাম। 1965 এ মোর্স, সেই সময় মোর্স হলো একজন আইবিএম রিসার্চার। উনি একটা ল প্রোভাইড করলেন, উনি একটা এক্সপেরিমেন্ট করলেন এবং এক্সপেরিমেন্ট করে উনি একটা প্রেডিকশন দিলেন। সেই প্রেডিকশনটাকে আমরা বলি হলো যে মোর্স ল। সো সেই প্রেডিকশনটা বলতেছে হলো ক্রামিং মোর কম্পোনেন্টস ইনটু আইসি। আইসির মধ্যে আমরা অনেকগুলো কম্পোনেন্টকে স্লোলি একটা স্পেসের মধ্যে আমরা অনেকগুলো কম্পোনেন্টকে আমরা ইন্টিগ্রেশন করতে থাকবো। এটা সে প্রেডিকশন করেছিল। তার প্রেডিকশনটা ছিল এরকম, দেখেন যে এটাই ছিল প্রেডিকশন মোর্স ল 1965 এ। প্রেডিকশনটা সে এরকম দিয়েছিল যে ট্রানজিস্টর 1959 এ যে পরিমাণে ট্রানজিস্টর একটা এরিয়ার মধ্যে একটা কম্পোনেন্টে বসানো হতো তার চেয়ে ডবল পরিমাণে বসানো হতো 1960। এভাবে প্রতি ইয়ার ডবল হারে কম্পোনেন্ট ক্রামিং করা হতো একটা আইসির মধ্যে। এটা সে টার্গেট, এটা সে বলেছিল আর কি। সো তাতে দেখা যাচ্ছে যে কার্ভটা খুব স্ট্রেট ফরওয়ার্ড হিসেবেই আমাদের এক্সপান্ড করতেছে, ডবল হারে যেহেতু এক্সপান্ড করে। সো 1965 এ 32 হলে 1966 এ 64টা কম্পোনেন্ট একই ডেনসিটি, একই এরিয়া অফ দ্য প্লেসে কম্পোনেন্ট ক্রামিং করা হয়েছিল হয়। সো এটা সে প্রেডিকশন করেছিল, সে বলেছিল। ইভেন এখন পর্যন্ত মানে আপনার 2020 আগে পর্যন্ত, 2020 না বলে 2000 বলি, 2000 পর্যন্ত মোর্স ল অ্যাকুরেট ভাবে কাজ করতেছে। মানে প্রতি বছর ডাবল হারে যে এরিয়ার মধ্যে গত বছরে যে আমি কম্পোনেন্ট গুলো রেখেছিলাম তার চেয়ে নাম্বার অফ কম্পোনেন্ট ডাবল হয়ে গেছিল, আমরা এস্টাবলিশমেন্ট মানে করতে পারতেছিলাম ইলেকট্রিক্যাল সার্কিটে। সো ন্যানো টেকনোলজি প্রোভাইড করা হচ্ছিল, ম্যাস প্রোডাকশন সিস্টেম তৈরি করা হচ্ছিল, রোবোটিক্স দিয়ে বেসিক্যালি ম্যানুফ্যাকচারিং করা হতো।
এজন্য আমাদের মোর স্লট আমরা মেনে চলতেছিলাম। বাট লাস্ট ফিউ ইয়ার্সে, অর্থাৎ লাস্ট 10 ইয়ার্স ধরে, 1 ডিকেড ধরে মোরস ল কার্যকর হচ্ছে না। রিজন হচ্ছে যে আমরা একটা সার্টেইন পজিশনে পৌঁছাই গেছি, যেটাকে বলা হয় থ্রেশহোল্ড পজিশন। হয়তো আমরা রিচ করে ফেলেছি, এখন আমাদেরকে অন্যভাবে চিন্তা করতে হবে কিভাবে বেসিক্যালি ইলেকট্রিক্যাল সার্কিট বা ইলেকট্রনিক সার্কিট গুলোকে ইমপ্রুভমেন্ট করা যায়। এনিওয়ে, সো 1965-এ তার তার এস্টাবলিশমেন্ট যে লটা ছিল সেটা মেনে, মানে 1965 টু 2000 পর্যন্ত আমরা মেনে নিয়েছি, সেটা চলতেছিল দেখে তাকে আমরা রেসপেক্ট করি এবং সেই লটাকে এখনো আমরা এক্সিস্টিং রেখেছি। তাহলে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো যে, স্যার মুসলতে স্যার স্যার হ্যাঁ মুসলতে যে সাকিব, কম্পোনেন্ট গুলো বলা হয়েছে, তো সেগুলো কি হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট নাকি হচ্ছে মাইক্রোপ্রসেসর মাইক্রোকন্ট্রোলার? হ্যাঁ বলেন। ইয়া সাকিব কি বলতেছিলেন আরেকবার বলেন তো, স্যার একটু মুসলতে জোরে। যেই স্যার মুসলতে যেই কম্পোনেন্ট গুলো ইউজ করার কথা বলা হয়েছে, স্যার সেগুলো কি ইন্টিগ্রেটেড সার্কিট? সেগুলো ইন্টিগ্রেটেড সার্কিটের ভিতরে আমরা বলতেছি যে আইসির মধ্যে ট্রানজিস্টর অ্যামাউন্ট, নাম্বার অফ ট্রানজিস্টর বলতে পারেন। আমরা এখানে নাম্বার অফ ট্রানজিস্টরের কথা বলেছি, যে নাম্বার অফ ট্রানজিস্টরের পরিমাণ কতটুকু বাড়তেছে সেটাকে আমরা কম্পোনেন্ট বলতেছি। বুঝা গেছে কথাটা? আচ্ছা, আরো কিছু কম্পোনেন্ট আছে, আমরা পরে বলতেছি, সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। আরো কিছু এক্সাম্পল আমরা প্রোভাইড করব। তো এখন আসি যে মাইক্রোপ্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলারটা কি। মাইক্রোপ্রসেসর, আমাদের লেফট সাইডে যে ফিগারটা দেওয়া আছে সেটা হলো মাইক্রো কন্ট্রোলারের ফিগার, একটা সার্কেল দেওয়া আছে যেটা মাইক্রো কন্ট্রোলার। আমরা সাধারণত মিউ এবং সি দিয়ে মাইক্রো কন্ট্রোলারকে লিখি। অন দ্য রাইট সাইড আমাদের ফিগারে যেটা দেওয়া আছে মাইক্রো প্রসেসর, বা আপনি বলতে পারেন সিপিইউ, আপনি যেটাকে সিপিইউ বলেন, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অথবা মাইক্রো প্রসেসর আমরা বলতে পারি। আমরা এটা আর্কিটেকচারে দেখে এসেছি এটা কিভাবে কাজ করে। মাইক্রো প্রসেসরের মধ্যে কি কি আছে, রেজিস্টার, এএলইউ and control unit, তাদের মধ্যে কানেক্টিভিটি থ্রু ইন্টারনাল ইন্টারকানেকশনস, we already learn about those, right? So মাইক্রোপ্রসেসরের সঙ্গে সাধারণত মাইক্রোপ্রসেসর 32 to 60 বিটস মাইক্রোপ্রসেসর হয়ে থাকে। কারণ হলো 32 to 60 বিটস, 64 বিটস মানে হচ্ছে যে রেজিস্টার গুলোর সাইজ গুলো 32 বিট হয়। সো এএলইউ অপারেশন সাধারণত 32 বিট অপারেশন করতে পারে। সো এগুলো যে রেজিস্টার, তারপরে আমাদের যে বাস ইউনিট গুলো আছে সেগুলো সাধারণত ডাটা বা ডাটা প্রোভাইড করার জন্য 32 বিট বাস সিস্টেম প্রোভাইড করা হয়। 64 বিট ইউজুয়ালি দ্য সেম ওয়ে, রেজিস্টার গুলো সেখানে 64 বিটে থাকবে। এএলইউ সাধারণত 64 বিট নিয়ে অপারেশন করতে পারবে, এবং ইন্টারনাল কন্ট্রোল বাস সিস্টেম গুলো সাধারণত 64 বিট ডেটা নিয়ে হ্যান্ডেল করে। সো এই কারণে আমাদের 64 বিট বা 32 বিট বলা হয়। মাইক্রোপ্রসেসরের আরেকটা ক্যাটাগরি হচ্ছে যে মাইক্রোপ্রসেসরের ক্লক রেট, যেটাকে আমরা বলি যে ক্লক সাইকেল পার সেকেন্ড। সো ইউজুয়ালি মাইক্রোপ্রসেসর গুলো, এখনকার মাইক্রোপ্রসেসর গুলো গিগাহার্জে ক্লক রেট প্রোভাইড করতে পারে, বাট আগে সাধারণত 1.44 মেগাহার্জ বা মেগাহার্জে সাধারণত প্রসেসর গুলো পারফরমেন্স করতো। সো মাইক্রোপ্রসেসরে যে কম্পোনেন্ট গুলো আছে সাধারণত এএলইউ, রেজিস্টার, কন্ট্রোল ইউনিট, টাইমার, এবং তারা কি করে ইন্টারফেসিং এর থ্রুতে, অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট আইও মডিউল গুলো এমবেডেড করে সাধারণত আমরা মেমোরি অথবা প্যারিফেরাল ডিভাইসের সাথে কানেকশন করি। সো দিস ইজ বেসিক্যালি মাইক্রোপ্রসেসর। ওয়ারাস মাইক্রোকন্ট্রোলার যখন আমরা বলতেছি তখন অ্যাকচুয়ালি একটা ছোটখাটো কম্পিউটার আমরা বলতে পারি। মাইক্রোকন্ট্রোলারকে আমি বলি হলো মাইক্রো এ কম্পিউটার ইন এ চিপ। সো কম্পিউটার যেমন একটা প্রসেসিং করতে পারে, সমস্ত ধরনের কম্পোনেন্ট যা যা প্রসেসিং করার জন্য লাগে সেটাই একটা মাদারবোর্ডের মধ্যে বা বোর্ডের মধ্যে আমরা এস্টাবলিশমেন্ট করি, সেটাকেই সাধারণ মানে মাইক্রোকন্ট্রোলারের মধ্যে সেটা সাধারণত এস্টাবলিশমেন্ট থাকে, ইন্টিগ্রেটেড থাকে, সেটা আইসির মধ্যে হোক অথবা অথবা প্রিন্টেড সার্কিট বোর্ডের উপরে হোক। সো ইউজুয়ালি মাইক্রোকন্ট্রোলার সাধারণত প্যাকেজ হিসেবে আসে। সো এখানে আমাদের সিপিইউ তো আছেই, সঙ্গে আমাদের মেমোরি, আমরা কিন্তু এখানে এক্সটার্নালি মেমোরি, মানে মাইক্রোপ্রসেসরের সঙ্গে এক্সটার্নালি মেমোরি এবং আইও আমরা কানেকশন করতাম থ্রু ইন্টারফেসিং করে, বাট এখানে অলরেডি ইন্টিগ্রেটেড হয়ে আছে মাইক্রোকন্ট্রোলারের ভিতরে মাইক্রোপ্রসেসর এবং আইও এবং মেমোরি সিস্টেম বাসের থ্রুতে দে আর কানেক্টেড, so inside the microcontroller system. Okay, so usually microcontroller এর মধ্যে CPU সাধারণত 300 megahertz. Usually the CPU can do like 8, 16 or 32 bits processor বলা যায়।
সো এখানে সাধারণত র্যাম থাকে, মেমোরি থাকে, ইন্টিগ্রেটেড মেমোরি থাকে, যেটা ইউজুয়ালি 256 কিলোবাইটের মতো সাইজ হয়। এখানে রোম থাকে, রিড অনলি মেমোরি, সাধারণত এখন ইপি রোম ইউজ করা হয়। সো এখানে টাইমিং এর জন্য ক্লক থাকে, টাইম কন্ট্রোলার থাকে, দেন আইও পোর্ট, আইওর সাথে কমিউনিকেশন করার জন্য আইও পোর্ট থাকে, ইভেন এখানে টাইমার বা কাউন্টার ইউজ করা হয়। সিস্টেম বাসের সঙ্গে সিস্টেম বাস থাকে, যেগুলো সাধারণত মেমোরি এবং আইওর কানেক্টিভিটি উইথ সিপিইউর, মানে সিপিইউর সাথে করা থাকে। সিরিয়াল পোর্ট এবং সিরিয়াল ইন্টারফেস থাকে ফর সিরিয়াল ডিভাইসগুলোর সাথে কমিউনিকেশন করার জন্য। সো এটা একটা ইন্টিগ্রেটেড কম্পিউটার সিস্টেম আমরা বলতে পারি, যেটা একটা চিপের মধ্যেই এস্টাবলিশমেন্ট করা যায়। তাহলে সেটাকে আমরা ওই জন্য বলি যে কম্পিউটার ইন এ চিপ। সো নাও you can see the difference between microprocessor and a microcontroller. আপনি দেখেন আগে চিপের মধ্যে কি হতো, যেমন ভিএলএসআই, ওই যে আমরা বললাম না যে কম্পোনেন্ট ইন্টিগ্রেটেড করা হয়েছে। এই যে দেখেন একটা চিপের মধ্যে মাইক্রোপ্রসেসর যেটা থাকতো, তার মধ্যে রেজিস্টার কিছু রাখা হতো, সেগুলো গেট ওয়াইজ ইউজ করেই, যেমন আপনার আমরা ফ্লিপ ফ্লপ ইউজ করে রেজিস্টার আমরা তৈরি করি, তো অবভিয়াসলি সেখানে সার্কিট গুলোকে মেনটেন করা হতো, ট্রানজিস্টর ইউজ করা হতো, এএলইউ বিল্ড আপ করা হয়েছে, সেখানেও আমরা মাল্টিপ্লেক্সার ইউজ করি, সেখানে বিভিন্ন ধরনের গেট ইউজ করি আমরা। সো এগুলোও ট্রানজিস্টর দিয়ে তৈরি করা হয়, কন্ট্রোল ইউনিট। সো একটা চিপের মধ্যেই আমরা অনেকগুলো ট্রানজিস্টর এস্টাবলিশমেন্ট করে, অনেকগুলো গেট তৈরি করে, তাদের মধ্যে কানেক্টিভিটি এস্টাবলিশমেন্ট করি করে মাইক্রোপ্রসেসর দেওয়া হয়েছে। যখন মাইক্রোকন্ট্রোলার আসতেছে, তখন আরো কিন্তু একই রকমের একই সাইজের সার্কিটের ভিতরে দেখেন কত ম্যাস প্রোডাকশন হচ্ছে। সিপিইউ তো আসলোই, সঙ্গে আরো মেমোরি থাকতেছে, আইও থাকতেছে, তার মানে মাচ মোর ট্রানজিস্টর হ্যাজ বিন ইন্টিগ্রেটেড। কথাটাই বোঝা গেছে। সো সেটাকে আমরা এই যে কম্পোনেন্ট গুলো বলতেছি, যে যেমন রেজিস্টার, এএলইউ, কন্ট্রোল ইউনিট, বেসিক্যালি অন, আপনি যদি একদম করে যান তাহলে অবভিয়াসলি সেগুলো আমরা বলতে পারি যে ট্রানজিস্টর দিয়েই তৈরি, তাই না? সো ইন দ্যাট ওয়ে নাম্বার অফ ট্রানজিস্টর এই জন্যই বলা হয়েছে। কথাটাই বোঝা গেছে? মানে সাকিবের কোশ্চেনের অ্যান্সারটা আমি দিয়ে দিলাম। সো ইন দ্য সেম ওয়ে আমরা যদি এর পরে যাই, 1961 থেকে 65 এ মোরস ল ফলো করে আমাদের স্মল স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট গুলো প্রডিউস করা হয়। স্মল স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট গুলো, সেগুলো সাধারণত 10টা থেকে 100টা ট্রানজিস্টর একটা প্লেসে ইন্টিগ্রেশন করে লজিক গেট অথবা ফ্লিপ ফ্লপ অথবা ল্যাচ এগুলোকে প্রডিউস করা হতো। তাহলে সেগুলোকে বলা হচ্ছে, সেই আইসি গুলোকে বলা হয় স্মল স্কেল ইন্টিগ্রেটেড আইসি, যেখানে ইউজুয়ালি 10 to 100 ট্রানজিস্টর লাগে, যেমন আমরা বললাম লজিক গেট, ফ্লিপ ফ্লপ, ল্যাচ। 1966 to 70 তে এটা আরেকটু ইনক্রিমেন্ট হয়, হয়ে মিডিয়াম স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট প্রডিউস করা যায়, যেখানে আরো একটু বেশি আমরা ট্রানজিস্টর ইউজ করে কাউন্টার, মাল্টিপ্লেক্সার, অ্যাডার and ALU আমরা প্রডিউস করতে পেরেছি। দেন 1971 এ ফার্স্ট মাইক্রোপ্রসেসর প্রডিউস করা হয়, যেটা ইন্টেল 4004, which is a 4-bit মাইক্রোপ্রসেসর। এবং তখন থেকেই সিপিইউ অন এ চিপ, একটা চিপের মধ্যে সিপিইউ কে নিয়ে আসা গেল, মাইক্রোপ্রসেসরকে আনা হলো। এরপরে 1976 এ ফার্স্ট মাইক্রো কম্পিউটার অথবা মাইক্রো কন্ট্রোলার, which is we are telling that computer on a chip, যেমন ফার্স্ট মাইক্রো কন্ট্রোলার ছিল হলো ইন্টেল 8048, যেখানে সিপিইউ, র্যাম, রোম এবং বাস কানেক্টিভিটি দিয়ে তাদেরকে কানেকশন করা হয়েছিল। ওকে, 1980 to 1984 ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, ভিএলএসআই। সো ভিএলএসআই ইয়ারা চলে আসলো। তখন ইউজুয়ালি 20K and 50K ট্রানজিস্টর ক্যান বি প্লেস ইনটু এ চিপ। সো ইউজুয়ালি তখন আমরা ডিএসপি, সাধারণত ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর জন্য স্পেশাল প্রসেসর ইউজ করা হলো, আরআইএসসি প্রসেসর গুলো তৈরি করা হলো, আরআইএসসি রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং। তখন প্রসেসর গুলো ইউজুয়ালি 16 to 32 বিট মাইক্রো প্রসেসর হিসেবে আসলো। এরপরে 2005 এর পর থেকে আমরা বলতেছি হলো আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। আগে ভেরি লার্জ ছিল, এখন বলা হচ্ছে আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, যেখানে 750K ট্রানজিস্টর একসাথে ইন্টিগ্রেট করে আমরা একটা চিপের মধ্যে 64-বিট মাইক্রোপ্রসেসর প্রডিউস করতেছি। 64-বিট মাইক্রোপ্রসেসর, পেন্টিয়াম প্রসেসর গুলো ইউজুয়ালি পেন্টিয়াম 2, পেন্টিয়াম 3, কিন্তু 64-বিট মাইক্রোপ্রসেসর। ওকে, সো দ্যাটস ওয়ে বেসিক্যালি দ্য মাইক্রোপ্রসেসর আসলো এবং মাইক্রোপ্রসেসরের ইভ্যালুয়েশন হচ্ছিল। বাট আপনি যদি নাম্বার দিয়ে যান, তাহলে মাইক্রোপ্রসেসরের ইভ্যালুয়েশন আমরা যদি দেখি, প্রথম থেকে যদি আসতে থাকি, তাহলে 4004 4-bit মাইক্রোপ্রসেসর, সেম ভাবে 4040
4004 কে ইভ্যালুয়েশন করে 4040 এস্টাবলিশমেন্ট করা হয়। তার পরবর্তীতে 8008 8080 আসে মাইক্রোপ্রসেসর, যেটা 8 বিট মাইক্রোপ্রসেসর। 8085 8086 আসে, যেটা 16 বিট মাইক্রোপ্রসেসর এবং 1 মেগাবাইট র্যাম, 1 মেগাবাইট মেমোরি হোল্ড করে। দেন 8088 usually 8086 এবং 8088 similar activities they can produce। আমরা এই দুটোকে কম্পারিজনে নিয়ে আসবো। আমরা যদি ম্যান মিক্স মোড নিয়ে কম্পারিজন যখন করবো, এই দুটোর মধ্যে একটা কম্পারিজন করবো। স্যার এরকম নাম হওয়ার কারণে 8086 4004 এরকম নাম্বারিং হওয়ার কোনো ব্যাকগ্রাউন্ড রিজন আছে স্যার? যেহেতু প্রথম থেকে 4004 হয়তো ইন্টেল প্রডিউসড করেছিল, তারপর থেকে হয়তো তারা এভাবেই নামকরণ করে গেছে আর কি। হ্যাঁ, সো নামকরণের সার্থকতাটা ভালো কোশ্চিন, আমার জানা নেই, তবে লেট মি ফাইন্ড আউট। ওকে, দেখি আমি যেহেতু কোশ্চিনটা করেছেন, আমি দেখি চেষ্টা করবো বের করার জন্য। বুঝা গেছে? জি স্যার। ওকে, বাট রিমেম্বার হিয়ার যে এখানে ফ্যামিলি গুলো দেখানো হচ্ছে কেন? কারণ ফ্যামিলি গুলো কিন্তু ক্যাটাগরাইজড করা হচ্ছে। ইভ্যালুয়েশনটা কেন আসতেছে দেখেন। 4004 4040 এগুলো প্রথম দিকের মাইক্রোপ্রসেসর ছিল। 4008 4080 থেকে আমরা এই যে 408086 এর 16 বিট আসলো। 16 বিট মাইক্রোপ্রসেসর মানে হচ্ছে যে এলইউ 16 বিট, রেজিস্টার 16 বিট, ডেটা বাস 16 বিট, রাইট? সো মেমোরি আমরা হোল্ড করতে পারতেছি, 1 মেগাবাইটের অ্যাড্রেসিং আমরা 20 বিটের করতে পারতেছি। তারপরে 808286 আসলো, 16 বিটের কিন্তু মেমোরি ইনক্রিমেন্ট করতে পারতেছি, অ্যাড্রেসিং ইনক্রিমেন্ট করতে পারলাম 16 মেগাবাইট। 80386 4 গিগা মেমোরি আমরা ইউজ করতে পারলাম। এখান থেকেই বেসিক্যালি 4 গিগা মেমোরি থেকেই ইউজুয়ালি এখান থেকেই প্রডিউসড হয়েছে, তারপর থেকেই 4 গিগা মেমোরিকে অ্যাক্সেসিবল করা যাচ্ছে। সো এরপরে পেন্টিয়াম 5 আরআইএসসি প্রসেসর তৈরি হয়েছে, ইটানিয়াম প্রসেসর পেন্টিয়াম 7 এসেছে। সো 8086 কিন্তু সিআইএসসি কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং। সো এই যে ইভ্যালুয়েশন গুলো এসেছে, ইভ্যালুয়েশন গুলো আসার কিছু কারণ আছে। কারণটা হচ্ছে যে দেখেন, যত ইভ্যালুয়েশন আমরা এক্সপান্ড করেছি বা প্রথম থেকে আমরা ইভ্যালুয়েশনারি নিয়ে আমরা এখনকার পজিশনে এসেছি, সবাই কিন্তু সবগুলোরই সাইজ কিন্তু একই লিমিটেড, একই চিপের মধ্যে আমরা বেশি করে ইন্টিগ্রেশন করেছি আইসি। সো মোরস ল ইজ ফলোইং, উই আর ফলোইং। ওকে, সো মাইক্রো কস্টটা কমে গেছে, মাইক্রো সাইজটাও ধীরে ধীরে কমতেছে, লোয়ার পাওয়ার কনজামশন ধীরে ধীরে পাওয়ার কনজামশনটা কমে যাচ্ছে, হায়ার রিলায়েবিলিটি কিন্তু বাড়তেছে, এবং ভার্সেটালিটি, এবং সবাই ইউজ করতেছে, সবার কাছে পরিচিতি পাচ্ছে। সো এভাবে এগুলো যেমন ইউজ হয়েছিল তার চেয়ে এখন বেশি পরিমাণে ইউজ করা হচ্ছে পেন্টিয়াম P7। সো লোকজন বেশি করে চেনে, সো ভার্সেটালিটি এটাকেই বলা হচ্ছে। এবং much more able to communicate or able to interface with different manufacturer companies products। So যেটা আগে হয়তো বা করা যেত না, পারফেক্টলি আইবিএম এর প্রোডাক্ট লাগতো, অথবা পারফেক্টলি কোনো একটা পার্টিকুলার কোম্পানির প্রোডাক্ট লাগতো, ইন্টেলের প্রোডাক্ট লাগতো, সেখানে এখন ভার্সেটাইল হচ্ছে, মাচ মোর এবল টু communicate or interfaceable with the other devices। Okay, so এটা গেল একটা জিনিস আমরা ইমপ্রুভমেন্ট করেছি। আরেকটা দিকে ইমপ্রুভমেন্ট হচ্ছে যে অবভিয়াসলি আমাদের প্রসেসর গুলো 4 বিট থেকে 8 বিট, তারপরে 16 বিট, তারপরে 32 বিট, এখন 64 বিটে আমাদের প্রসেসর গুলো এসেছে, রাইট? সো পেন্টিয়াম 7, পেন্টিয়াম 5 64 বিট প্রসেসর, এবং দে হ্যাভ সাম their performance is improving, so there are some methodology they are using, like আমরা অলরেডি জেনেছি পাইপলাইনিং, কিছুক্ষণ পরে আমরা স্লাইডে দেখব সুপার স্কেলিং বিহেভিয়ার, হাইপার থ্রেডিং বিহেভিয়ার, ক্যাশ মেকানিজম, এগুলো ইউজ করে আমরা আমরা ইউজুয়ালি প্রসেসরের এফিসিয়েন্সি এবং পারফরমেন্সটাকে বাড়াচ্ছি। এবং প্রসেসরগুলো যে চেঞ্জ হচ্ছে, ইভলিউশনারি যে চেঞ্জ হচ্ছে, এটার রিজন হচ্ছে যে বিভিন্ন ধরনের কম্পিউটিং সিস্টেমস আমরা তৈরি করতেছি, যেমন হলো ডেস্কটপ পিসি, সার্ভার, ল্যাপটপ, রাইট? মোবাইল ফোন আসলো, মোবাইল ফোনে প্রসেসিং বাড়াতে চাচ্ছি। সো ইন দ্যাট এসপেক্ট the microprocessor is evaluating, okay, evolutionary changes is happening in the microprocessor. Whereas on the other side we have embedding systems that's used by using microcontroller. So প্রথম মাইক্রোকন্ট্রোলার ছিল হলো 8045 মাইক্রোকন্ট্রোলার,
পরবর্তীতে অ্যাটমেল প্রডিউসড করে এই মাইক্রোকন্ট্রোলারটা, পরবর্তীতে 8051 মাইক্রোকন্ট্রোলার ইউজ করা হয়। আমরা 8051 অ্যাটমেলের মাইক্রোকন্ট্রোলার নিয়ে আমরা কাজ করব, আমরা প্র্যাকটিক্যালি সিমুলেশন করব এখানে কিভাবে কাজ করা যায়। ফার্স্টে আমরা নেক্সট B1 এর হয়ে গেছে, আপনাদের নরমালি করার পরে সেকেন্ড ল্যাবে আমরা দেখাবো যে কিভাবে বেসিক্যালি 8051 অ্যাটমেলের মাইক্রোকন্ট্রোলার কাজ করে সেটা আমরা দেখাবো। 8086 যদিও একটা প্রসেসরের নাম্বার আছে, বাট এখানেও 8086 আমাদের মাইক্রোকন্ট্রোলারের নাম্বারও আছে 8086। ইউজুয়ালি মাইক্রোপ্রসেসর গুলো মাইক্রোকন্ট্রোলার গুলো সাধারণত কিছু স্পেশাল মাইক্রোকন্ট্রোলারও আছে, যেমন ডিএসপি 2920 ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর জন্য ইউজ করা হয়। কিছু কমিউনিকেশন প্রসেসরও এস্টাবলিশমেন্ট করা হয়েছে যেগুলো স্পেশাল পারপাসলি অ্যাক্টিভেট করা হয়। দেন ইন্টেল আইএক্সপি 750 which is সাধারণত সুইচ অথবা রাউটারে ইউজ করা হয় এই মাইক্রোপ্রসেসর, এই মাইক্রোকন্ট্রোলার গুলো। মাইক্রোকন্ট্রোলারে আরো অ্যাক্টিভিটি নাওএডেজ, আমরা 5G লেভেলে চলে এসেছি কমিউনিকেশন নেটওয়ার্কে। সো যেহেতু 5G নেটওয়ার্কে আমরা চলে এসেছি, সো there are a lot of ports, lot of IPs are there, so we need to the resources need to be improved. The communication resources should be improved. So sensor networking nowadays is very influencing. That's why IoT is coming. Embedding system is much more focusing. So যেমন ধরেন যে ওয়াশিং মেশিনে আমরা মাইক্রোকন্ট্রোলার ইউজ করি, কারণ হলো আপনি যে সুইচ টিপ দেন, দেওয়ার পরে সে কাজগুলো অ্যাক্টিভলি কাজগুলো হচ্ছে। এসিতে আমরা মাইক্রোকন্ট্রোলার ইউজ করি। ডিজিটাল টয় গুলো আছে যেগুলো রিমোট কন্ট্রোল দিয়ে চালানো হয়, অথবা নর্মালি সে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতেছে, সেখানেও বেসিক্যালি আমরা মাইক্রোকন্ট্রোলার ইন্টিগ্রেশন করা হচ্ছে। সো মেডিকেল ইকুইপমেন্টেও মাইক্রোকন্ট্রোলার ইউজ করা হচ্ছে। অ্যান্সারিং মেশিন, টেলিফোনের অ্যান্সারিং মেশিনেও মাইক্রোকন্ট্রোলার আছে, সেখানে বিভিন্ন ধরনের কন্ডিশন এবং বিভিন্ন ধরনের রেকর্ডিং সিস্টেম স্টোর করে রেখে সেটাকে আবার চালু করে দেওয়া। এই যে এটা কে করে, একটা প্রসেসরের কাজ হওয়ার কথা, এবং সেটাই মাইক্রোকন্ট্রোলার করতেছে, রাইট? So this kind of activities we are doing now through the microcontroller, and those are embedding systems we are telling. Okay, so স্যার মাইক্রোপ্রসেসরে কি এক্সটার্নাল মেমোরি ইউজ করা হয়? মাইক্রোপ্রসেসরে কি স্যার এক্সটার্নাল মেমোরি ইউজ করা হয়? মাইক্রোপ্রসেসরে, yes, obviously মাইক্রোপ্রসেসরে ইন্টারনাল কোনো মেমোরি নেই, এক্সটার্নালি মেমোরি আমরা মাইক্রোপ্রসেসরে ইন্টারফেসিং করি। হ্যাঁ, হ্যান্ডেল মানে মাইক্রোপ্রসেসরে ইউজ করা হয় না, মাইক্রোপ্রসেসর কানেকশন করে। বুঝা গেছে? মাইক্রোকন্ট্রোলারে ইন্টারনাল মেমোরি থাকে চিপের মধ্যে, যেখানে মাইক্রোপ্রসেসর তার সাথে কমিউনিকেশন করে। বুঝা গেছে কথাটা? স্যার এমবেডেডটা যদি আরো ভালো করে ইন্ট্রোডিউস করাইতেন, এমবেডেড সিস্টেম বলতে আসলে কোনগুলা, অথবা স্যার ক্লিয়ার না আর কি এটাতে। এমবেডেড বলতে আমরা বুঝাচ্ছি অটোমেশন বা অটোমেটিক সিস্টেম, রাইট? অটোমেটিক সিস্টেম একটা যদি করতে যান, কোনো একটা সিস্টেমকে যদি অটোমেটিক, যেখানে ম্যানুয়াল লেবার লাগবে না, অটোমেটিক্যালি করতে হবে, তাহলে অটোমেটিক্যালি যদি করতে হয় তাহলে সেখানে কিছু মাইক্রোকন্ট্রোলার বা ডিভাইস লাগবে, রাইট? ডিভাইস গুলো মানে চালানোর জন্য বা কোনো কনসেপচুয়ালি ডিসিশন মেকিং করার জন্য সেখানে অবশ্যই প্রোগ্রাম লিখতে হবে, প্রোগ্রাম চালাতে হবে। এই যে প্রোগ্রামগুলোকে ইম্পোর্ট করা একটা ডিভাইসের মধ্যে, যেমন আর্ডিনো উনোর মধ্যে আপনার প্রোগ্রাম লিখতেছেন, লিখে আপনারা এটার সঙ্গে কিভাবে কাজ করবে, কিভাবে ডাটা পাঠাবে, কন্টিনিউয়াসলি সেই প্রোগ্রামটা রান করতে থাকবে, এবং সে ইনপুট নিলে ইনপুট নেবে, এবং সেই ইনপুটকে প্রসেস করবে, করে আউটপুট প্রোভাইড করবে। এই যে প্রোগ্রামটা অটোমেটিক্যালি রান করতে থাকবে সারা জীবন, যতক্ষণ না পর্যন্ত সেখানে কোনো ব্যারিয়ার অথবা সেখানে কোনো অবস্টাকল ক্রিয়েট করা না হয়। এই টোটাল সিস্টেমটাকে একটা হার্ডওয়্যার বেসড সিস্টেম, যেখানে অটোমেশন ইজ দেয়ার, অ্যান্ড আপনাকে যে কোনো ডিসিশন মেকিং শুড বি টেকেন থ্রু দ্য প্রোগ্রামিং, সো দ্যাট প্রোগ্রামিং উইল ইম্পোর্ট অর এমবেডেড ইনটু দ্য হার্ডওয়্যার সিস্টেম। সো এটাকেই আমরা এমবেডিং সিস্টেম বলতেছি, ইন টোটাল সিনারিওটাকে। কথাটা কি বোঝা গেছে? জি স্যার। যেমন আর্ডিনো উনো দিয়ে যে কোনো কাজ করাটাই একটা এমবেডেড সিস্টেম। ওকে, তো আর্ডিনো উনোর মধ্যেও আর্ডিনো উনো কিন্তু এক ধরনের, এখানে কিন্তু মাইক্রোকন্ট্রোলার আছে, মাইক্রোকন্ট্রোলার কিন্তু এস্টাবলিশমেন্ট করা আছে, ইন্টিগ্রেটেড করা আছে। এটা ধরে নেন একটা মাদারবোর্ডের মধ্যে মাইক্রোকন্ট্রোলার এস্টাবলিশমেন্ট করা আছে। এই মাইক্রোকন্ট্রোলারের ভিতরেও দেখা গেল যে প্রসেসরের সাথে মেমোরি এবং আইওর সাথে কিভাবে কমিউনিকেশন হবে তার সম্পূর্ণ মাইক্রোকন্ট্রোলার হ্যান্ডেল করে। বুঝা গেছে কথাটা? ইনসাইড অফ দা চিপ।
and outside of the চিপের থ্রুতেও বেসিক্যালি পাওয়ার এবং আদার্স ইনপুট গুলো সে নেওয়ার চেষ্টা করে থ্রু দ্য সেন্সর। এটাকে বেসিক্যালি পিসিবি অথবা স্লট আমরা বলতেছি, এটা আইএসসি স্লটের মতো কাজ করে। কথাটি বোঝা গেছে? জি স্যার। ওকে, নাও যেভাবে প্রসেসর স্পিড বাড়তেছে, আমাদের এমবেডিং সিস্টেম বাড়তেছে, সেভাবে আপনি দেখেন সাইডে কিন্তু মেমোরিও বাড়তেছে। মেমোরি বাড়ার মানে হচ্ছে আমাদের অ্যাড্রেসিং ক্যাপাবিলিটি বাড়তেছে, প্রসেসরের অ্যাড্রেসিং ক্যাপাবিলিটি, স্টোরেজ ক্যাপাবিলিটি বাড়তেছে। যেমন দেখ 8088 এ আমরা দেখলাম যে 1 মেগাবাইট মেমোরি ছিল। 1 মেগাবাইট মেমোরি কে অ্যাক্সেস করা মানে হচ্ছে তার 20 মানে ডেটা আমরা রাখতাম 8 বিটের ঠিকই, কিন্তু আমাদের এই যে 8 বিটের ডেটা আমরা রাখতেছি, মানে ডেটা বাস হচ্ছে 8 বিটের, কিন্তু দেখেন 8088 হচ্ছে 8 বিট, 8 বিট প্রসেসর। তার মানে আমি যেটা বলেছিলাম যে ডেটা বাস কিন্তু 8 বিটের, কিন্তু মেমোরি বাস দেখেন অ্যাড্রেসিং বাস কিন্তু আমাদের 1 মেগাবাইট কে অ্যাক্সেস করতেছে। তাহলে 1 মেগাবাইট মানে কত? 1 মেগাবাইট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 20, 2 to the power 20, so 20 বিট অ্যাড্রেস লাগবে। 20 বিট অ্যাড্রেস, এই যে প্রতিটা বাইটকে অ্যাড্রেস করার জন্য 20 বিটের অ্যাড্রেস কিন্তু প্রোভাইড করা হচ্ছে। এটা বেসিক্যালি 8088 এই ধরনের মেমোরি নিয়ে কাজ করে। ওয়ারেস যখনই আমরা 8086 1 মেগাবাইট মেমোরি এন্ড 80286 যখন আমরা দেখলাম, অথবা 80286 অথবা 80386 যখন আমরা দেখলাম, তখন দেখলাম যে আপনি যদি দেখেন, আমরা যদি দেখি যে 8086 16 বিট, 16 বিট, যদিও 1 মেগাবাইট মেমোরি বাট 16 বিট ডেটা বাস। তার মানে কি আমাদের এখন কিন্তু data bus is data available, he can take 2 byte data at a time, so এখানে একটা বাইট, এখানে একটা বাইট, 2 byte data at a time he can take, so 16 bit data bus। এটা মাথায় রাখতে হবে কিন্তু, এই মানে আমি যে বললাম যে বিট, কত বিটের প্রসেসর, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো। হ্যাঁ, এটা অনেকেই জানে না, মাইক্রোপ্রসেসর পড়ার পরও অনেকে জানে না। সো আমরা যে বলতেছি 16 বিট প্রসেসর মানে কি আসলে, ডেটা বাস 16 বিট, রেজিস্টার 16 বিট, এলইউ 16 বিট। বুঝা গেছে কথাটা? যখন আমরা বলতেছি যে 8 বিট, তার মানে হচ্ছে ডেটা বাস 8 বিট, তারপরে রেজিস্টার 8 বিট, এলইউ 8 বিট। কথাটি বুঝা গেছে? তাহলে এখানে যখন 16 বিট আসতেছে, তখন কিভাবে প্রসেসিংটা হচ্ছে, মেমোরিকে কিভাবে অ্যাক্সেস করতেছে। দেখেন মেমোরি সাইজ কিন্তু এখানে বলা হয়েছে যে 16 মেগাবাইট, 16 মেগাবাইট হিসেবে দেখানো হচ্ছে এখানে। তাহলে 16 মেগাবাইট মানে কত? 2 to the power 4 into 2 to the power 20, right? So 24 bit, so 2 to the power 20, so 24 bit লাগতেছে আমাদের 16 মেগাবাইট কে আমরা যদি অ্যাক্সেস করতে যাই। 24 দেখেন 1 2 3 4 5 6, তার মানে প্রতিটা অ্যাড্রেস আমাদের হচ্ছে 24 বিটস এর, 24 বিটের অ্যাড্রেস। তাহলে 24 বিটের অ্যাড্রেস এখানে, এখন আমাদের প্রতিটা তো ডাটা হলো 8 বিটের, তাহলে আমরা ডাটা যদি 8 বিটের হয়, এখন 16 বাস নিয়ে আমার লাভটা কি? আমি তো একটা করে ডাটা আমি রাখবো, আমরা বলতেছি না 16 বিট ডাটা বাস নিয়ে লাভ আছে। লাভটা কি? লাভ হচ্ছে যে আমি এট এ টাইমে 2 বাইট অ্যাক্সেস করতে পারি, আমি 2 বাইটের ডাটা নিতে পারি, এট এ টাইমে 2 বাইটের ডাটা আমি লিখতে পারি, মডিফাই করতে পারি। বুঝা গেছে কথাটা? আমরা দেখবো, আমরা ইন ফিউচারে যখন আমরা মেমোরি নিয়ে পড়বো তখন এই জিনিসটা দেখবো, বাট জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। তাহলে এখানে দুটো ব্যাংক ইউজ করা হয়, একটা হচ্ছে লো ব্যাংক, একটা হচ্ছে রাইট ব্যাংক। লো ব্যাংক এবং হাই ব্যাংক। লো ব্যাংকে সাধারণত আমাদের ইভেন অ্যাড্রেস গুলো থাকে, আর হাই ব্যাংকে সাধারণত অড অ্যাড্রেস গুলো থাকে। তাহলে আপনি যখন অ্যাক্সেস করতে চাচ্ছেন, ধরেন 000 16 বিটে, আপনি যদি 16 বিটের ডেটা পাঠান, তাহলে আপনি আসলে দুইটা দুইটা ব্যাংকের দুইটা এরিয়ার ডাটা পাঠাচ্ছেন। প্রথম লোকেশনের ডাটা এখানে যাবে, মানে ইভেন অ্যাড্রেসের ডেটা, আর অড অ্যাড্রেসের ডেটাটা এখানে যাবে, যে বসবে। বুঝা গেছে কথাটা? এভাবে ইউজুয়ালি 16 বিটটাকে আমরা মানে কাজ করাই। 16 বিটের ডেটা আপনি পাস করতে পারবেন এট এ টাইমে, রেজিস্টার 16 বিটের যদি হয় এট এ টাইমে 16 বিটের ডেটা, বাট রাখতেছে কোথায়? দুইটা পরপর অ্যাড্রেসে কিন্তু রাখতেছে, কারণ আমার 8 বিটের ডেটা, আমার 8 বিটের বেশি ডেটা আমি রাখতে পারি না। তাহলে এখানে 8 বিটের ডেটা রাখবো, এখানে 8 বিটের ডেটা রাখবো, তার মানে দুইটা অ্যাড্রেসকে আমি লোকেট করতেছি 16 বিটের অ্যাড্রেস দিয়ে, দুটো জায়গায় আমি রাখতেছি ডেটাটা। বুঝা গেছে কথাটা? 80486 যখন আমরা আসলাম, তখন আমরা দেখতেছি 80486 এ দেখেন 80486 বা 80286 80386 32 বিট যখন আসলো 80, তাহলে 4 গিগা 32 বিটস মানে কত? 32 বিটস প্রসেসর মানে হচ্ছে সে ডেটা বাস
তাহলে আমাদের টোটাল আমাদের 8 বিট অর্থাৎ 4 বাইট সে রাখতে পারবে, এবং প্রতিটা ব্যাংক আমার 1 গিগাবাইট করে সাইজ আমাদের রাখা হচ্ছে। তাহলে আমাদের 2 to the power 32 আমাদের 4 গিগাবাইট মানে 4 ইন্টু 2 to the power 30। সো ইউজুয়ালি আমরা বলতেছি 2 to the power 2, তার মানে 32 বিট অ্যাড্রেস। 32 বিট অ্যাড্রেস দেখেন কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, 4 8 32, এগুলা হেক্সাডেসিমাল অ্যাড্রেস। তাহলে 4 8 32, তার মানে 32 বিটের জন্য আমরা ইউজুয়ালি কি করেছি, 4 8 32টা অ্যাড্রেস নেওয়া হয়েছে। এবং আমরা ব্যাংক করেছি কয়টা, 4টা ব্যাংক। তাহলে আমাদের কি হচ্ছে, অ্যাট এ টাইমে আমাদের 8 4 8 32, তার মানে 8 বাইট করে আমরা 4টা ডাটা নিয়ে আসতে পারবো, এবং 4টা ডাটাকে প্যারালালি রাখতে পারতেছি, যে D0 থেকে D7, D8 থেকে D15, D16 থেকে D23, D24 থেকে 31। সো এভাবে আমাদের ডাটাবাস যত বাড়তেছে, সাইজ যত বাড়তেছে, সাথে আমরা ডাটাবাসও বাড়াচ্ছি। ডাটাবাস বাড়ায় আমরা কিভাবে করতেছি, প্যারালালি আমরা ব্যাংকগুলোকে এক্সেস করতেছি। সেম ভাবে আমরা যখন কোর 2 বা কোর 5 বা কোর 7 এ দেখি, তখন আমরা দেখি 64 বিট 64 বিট প্রসেসর। 64 বিট প্রসেসর কিন্তু আমাদের সাইজ কিন্তু 4 গিগাবাইটে আছে। 4 গিগাবাইটের সাইজের চেয়ে আমরা কিন্তু বাড়াতে পারিনি মেমোরি। সো 4 গিগাবাইট সাইজ যদি থাকে, 64 বিট যদি প্রসেসর হয়, তাহলে 64 বিট প্রসেসর যদি হয়, তাহলে আমাদের কতগুলো 64 বিট মানে 64 ডেটা বাস, রাইট? 64 ডেটা বাস মানে 8 ইন্টু 8, তার মানে 8টা প্যারালালি ডাটা আমি নিয়ে নিতে পারবো। তাহলে আমি এই 4 গিগাবাইটকে 8 ভাগে ভাগ করলাম, তাহলে 8টা ব্যাংক আমি দিলাম 0 থেকে 7 পর্যন্ত। বুঝা গেছে কথাটা? তাহলে আপনি দেখেন, যেহেতু 4 গিগাবাইট 32 বিট, এই যে অ্যাড্রেস কিন্তু 32 বিটেরই আছে। সো প্রথমটাতে আমরা প্রথম বাইট, তারপরেরটা সেকেন্ড বাইট, থার্ড বাইট, এভাবে করে আমরা 8 বাইট পর্যন্ত আমরা রাখতে পারবো এট এ টাইমে। বুঝা গেছে কথাটা? সো এভাবে ইউজুয়ালি ব্যাংকগুলোকে, ব্যাংক অ্যান্ড আমাদের বাসকে আমরা organized করি in a way so that the memory system or processor can take or access the memory as faster as possible. বুঝা গেছে? Any question? স্যার এখানে যে আমরা এই যে 8 বিট, এটা দেখে কি স্যার আমরা বলতে পারবো এখানে কয়টা রেজিস্টার ট্রানজিস্টর ইউজ করা হয়েছে এরকম? মানে আসলে রেজিস্টার না বলে আপনি মনে করেন যে লোড অপারেশন চালাচ্ছেন, রাইট? বা জি স্টোর স্যার। অপারেশন চালাচ্ছেন, তখন কি হয়, একেবারে ডাটা নিয়ে এসে আপনি আপনি রেজিস্টারে রাখেন, অথবা রেজিস্টার থেকে আপনি ডাটা নিয়ে যে মেমোরিতে রাখেন, রাইট? জি স্যার। এই যে নিয়ে যাবেন, কতগুলো ডাটা নিয়ে যেতে পারবেন? আপনার রেজিস্টার যদি 16 বিটের হয়, তাহলে 16 বিট এট এ টাইমে মেমোরিতে রাখা আপনার জন্য সুবিধা। কথাটি বোঝা গেছে? জি স্যার। তাহলে সেখানে যদি 16 বিটের প্রসেসর হয়, তাহলে 16 বিটের প্রসেসরে আপনি মানে ওই ডাটাটা নিয়ে যে 16 বিটের আপনি এট এ টাইমে নিয়ে যাচ্ছেন, তাহলে 16 বিট হলে। যদি 8 বিটের হয়, তাহলে দুইবার আপনাকে নিয়ে যেতে হবে। বোঝা গেছে কথাটা? জি তাহলে স্যার। স্লো হচ্ছে সেটা। কিন্তু যদি 16 বিটের হয়, তাহলে 16 বারই আপনি মানে এট এ টাইমে নিয়ে যেতে পারতেছেন। আচ্ছা, 16 বার যে আপনি ডাটাটা নিয়ে গেলেন, আপনার 16 বিটের ডেটা, কিন্তু আপনার তো জায়গা আছে হলো, এক একটা অ্যাড্রেস করে হলো 8 বিট, 1 বাইট করে রাখে, মানে একটা ভ্যালু আপনি 1 বিটে রাখতে পারবেন একটা অ্যাড্রেসে। তাহলে আপনার নেক্সট জি স্যার। অ্যাড্রেসটাও নিতে হবে। কথাটাই বোঝা গেছে? তাহলে জি নেক্সট স্যার। অ্যাড্রেস নিলে আমরা কি করব, আমরা ওই জন্য পাশাপাশি দুইটা অ্যাড্রেসকে রেখে দুইটা দিচ্ছি। দুইটা অ্যাড্রেস তো তাহলে দুইটা ব্যাংক করে হয়েছে। দুটো ব্যাংক করে রাখা হয়েছে, রাইট? হাই তাহলে ব্যাংক আমার লো যখন ব্যাংক। প্রথম বাইটটা আসলো, সেটা প্রথম অ্যাড্রেসে রাখলাম, সেকেন্ড বাইটটা আসলো, সেটা প্রথম সেকেন্ডটাতে রাখলাম। তাহলে এট এ টাইমে আমরা দুইটা ডাটাকে দুইটা অ্যাড্রেসে আমরা রেখে দিলাম। বোঝা গেছে কথাটা? জি স্যার। তাহলে আমরা ওই যে যত যত আমাদের যত বিট করে বাড়তেছে, তাহলে ডাটা বাস আমাদের বাড়তেছে, সেই হিসাবে ব্যাংকও সিনক্রোনাইজলি আমাদেরকে বাড়াতে হবে, যাতে প্যারালালি আমরা অপারেশন করতে পারি। বুঝা গেছে? জি স্যার। স্যার এটা 80486 যে প্রসেসরটা আছে স্যার, সেটা 32 বিট কিভাবে হয়েছে স্যার একটু বুঝে দিই। স্যার 80486 যে প্রসেসরটা আছে স্যার, তো সেটা হচ্ছে যে 32 বিট করে যে চারটা ব্যাংক করলাম, তো সেটা রাইট। কিভাবে আছে, মানে 8 বিট করে যে চারটা ব্যাংক করলাম স্যার, সেটা একটু না, এটা কেন 4টা করা হলো, এটাই তো কোশ্চিন আপনার। স্যার চারটা করা হয়েছে ঠিক আছে, কিন্তু 32 বিট কিভাবে আসতেছে, মানে আমি স্যার হাই ব্যাংক আর লো জি ব্যাংকে যেরকম 16 বিট করলাম, মানে 2 to the power 4 ইন্টু 2 to the power 20 এমবির জন্য, তো মানে হচ্ছে 24 বিট আসছে স্যার এখানে, কিন্তু স্যার এখানে 32 বিট কিভাবে আসছে স্যার, সেটা একটু জানতে চাচ্ছি। ও, ইন টোটাল 32, মানে
এখানে আমরা বলেছি যে আমাদের প্রথম ব্যাংকটা হচ্ছে 1 গিগা, যেটা সব জিরো 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 অ্যাড্রেস নেবে, 4 এর গুণিতক অ্যাড্রেস গুলো নিবে। বুঝা গেছে কথাটা? এইটা নিবে হলো 1 এর গুণিতক অ্যাড্রেস গুলো, এটা নিবে হলো 2 এর সাপেক্ষের অ্যাড্রেস গুলো, মানে মডুলাস 2, এটা নিবে হলো 3 মডুলাস 3 এর অ্যাড্রেস গুলো, রাইট? তাহলে দেখেন, তাহলে এখানে 1 গিগা, 2 গিগা, 3 গিগা, 4 গিগা, তাহলে চারটা মিলে কিন্তু আমাদের 4 গিগা হলো, রাইট? বুঝা গেছে কথাটা? এখানে জি 1 স্যার। গিগা, কিভাবে 1 গিগা? জিরো অ্যাড্রেস রাখতেছেন, তারপরে কিন্তু তারপরে স্লটটা কিন্তু আপনি, যদিও আপনি 0 1 2 এইভাবে আসলে রাখা, মানে ইয়া হচ্ছে এইভাবে করে আমার 1 গিগা টু টু দি পাওয়ার 20 রাখতেছে এখানে, কথাটাই বুঝা গেছে? 1 গিগা তাহলে টু টু দি পাওয়ার 30, তাহলে 1 থেকে টু টু দি পাওয়ার 30 পর্যন্ত আমার অ্যাড্রেস আছে। এখানে 1 থেকে টু টু দি পাওয়ার 30 পর্যন্ত আছে, এখানে 1 থেকে টু টু দি পাওয়ার 30 আছে, এখানে 1 থেকে টু টু দি পাওয়ার 30 আছে। কিন্তু আমি রাখার সময় এমন ভাবে রাখতেছি যে এখানে জিরোটা আমি রাখতেছি আমার অ্যাড্রেস অনুযায়ী, আমার যেটা মেমোরি অ্যাড্রেস আমি ফলো করতেছি, তাহলে এটা 0, এটা 1, এটা 2, এটা 3। তারপরের এর যে 1 স্লটটা ছিল সেটাকে আমি ইউজ করতেছি 4 হিসাবে, তাহলে 4, তারপরে এটা 5, এটা 6, এটা 7, তারপরেটা আমি ইউজ করতেছি 8 হিসেবে। তাহলে এই 1 গিগার মধ্যে যারা 4 এর গুণ, মানে 4 এর মডুলাস করলে 0 হবে তারা এই ব্যাংকে থাকবে, যারা 4 এর মডুলাস করলে 1 হবে অ্যাড্রেস গুলো তারা এই ব্যাংকে থাকবে, যারা 2 মডুলাস করবে তারা এই ব্যাংকে থাকবে, যারা 3 মডুলাস করবে তারা এই ব্যাংকে থাকবে। তাহলে চারটা মিলেই আপনি যদি দেখেন তাহলে আপনার টোটাল অ্যাড্রেস 0000 থেকে FFF পর্যন্ত আপনি পাচ্ছেন। বুঝা গেছে কতটা? তাহলে 4 ইনটু 2 টু দি পাওয়ার 30 ইজ ইকুইভ্যালেন্ট টু 4 গিগাবাইট। বুঝা গেছে? জি স্যার, clear হয়েছে চারটা, এখন। তাহলে 4 এক একটা হলো 1 গিগাবাইট করে, তাহলে 4 ইনটু 2 টু দি পাওয়ার 30, which is usually কত? 32 bits, 2 to the power 32, 2 to the power 32, so 2 to the power 32 is আমরা বলতেছি যে এটা হলো 4 গিগা, রাইট? সো এই যে 32, তাহলে 32 বিটের অ্যাড্রেস, এই যে প্রতিটা আমরা এই জন্য 32 বিটের অ্যাড্রেস নিয়েছি, 1 2 3 4 5 6 7 8। বুঝা গেছে? জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, এটা আমরা এক্সপ্লেনেশন করব। আমরা জাস্ট একটা সিস্টেম দেখালাম কিভাবে ইউজুয়ালি মেমোরিকেও আমরা অ্যাক্সেস করতে যাচ্ছি প্রসেসরের পারফরমেন্সটাকে ইমপ্রুভ করার জন্য। ইন ফিউচারে আমরা যখন মেমোরি ইন্টারফেসিং করতে যাব তখন আমরা মোর ডিটেলস এটা সম্বন্ধে জানবো। সো ডোন্ট ওয়ারি, ওকে? সো মোর ডিটেলস আমরা এটা সম্বন্ধে জানার চেষ্টা করব। ফাইন। স্যার নাও, আমাদের হাফ টাইম শেষ হয়েছে স্যার, অর্ধেক। হাফ টাইম, আচ্ছা। জি তাহলে স্যার। আপনারা কি ব্রেক নেবেন নাকি কন্টিনিউশন করে যাই? আর একটা ব্রেক দেন স্যার। হ্যাঁ, আমার মনে হয় কন্টিনিউশন করে যাই, না? জি স্যার, জি স্যার। Okay, so now let's come to the second topics. এখন আমরা আসতেছি যে প্রসেসর সম্বন্ধে আমরা জানলাম, এখন আমরা দেখতে চাচ্ছি যে প্রসেসর গুলো কিভাবে অ্যাডভান্স হচ্ছে। লেটস সি দিস ওয়ান, মানে কিরকম টাইপের প্রসেসর আছে, সেগুলো কিভাবে কাজ করে, আমরা সেটা নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের ইউজুয়ালি প্রসেসরকে তাদের অপারেশন অনুযায়ী দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হলো স্কেলার প্রসেসর আর একটা হচ্ছে ভেক্টর প্রসেসর। স্কেলার প্রসেসর গুলো এক্সিকিউট ইনস্ট্রাকশন দ্যাট ম্যানিপুলেট ওয়ান অর at most 2 অথবা 1, ইউজুয়ালি 1 অথবা 2 ডেটা আইটেমস এট এ টাইম। তার মানে সে যখন এক্সিকিউশন করে একটা ইনস্ট্রাকশন তখন ইউজুয়ালি স্কেলার ভ্যালু নিয়ে সে কাজ করে, স্কেলার ভ্যালুর উপরে অপারেশন করা হয়। তার মানে এটাকে আমরা বলি এসআইএসডি ফর্মুলেশন। এসআইএসডি ফর্মুলেশন যেমন আমরা সিঙ্গেল ক্লক সাইকেলে দেখেছি, পাইপলাইনেও দেখেছি আমরা। এটা একটা অপারেশন, সাধারণত একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন সাধারণত সিঙ্গেল ডেটা অথবা দুটো অপারেন্টের মধ্যে কাজ করে। যেমন আমরা অ্যাড অপারেশন দেখেছি, অ্যাড $t3, যেমন আমরা এটা দেখেছি কিনা, অ্যাড $t3, $t2, $t1। তাহলে দুইটা অপারেন্ডের উপরে মানে আমরা কাজ করতেছি, এই যে একটা অথবা দুটো অপারেন্ডের উপরে ইউজুয়ালি অ্যাড অপারেশনটা কাজ করতেছে। এটাকে আমরা বলতেছি স্কেলার, কারণ হলো এগুলো হলো স্কেলার ভ্যালু, ভেক্টর নয়। একটা ইনস্ট্রাকশন ডেটার উপরে কাজ করতেছে, সেটা ইউজুয়ালি ডেটাগুলো হচ্ছে স্কেলার ডেটা, একটা হতে পারে অথবা দুইটা হতে পারে হাইয়েস্ট। সো এভাবেই বেসিক্যালি ফর্মুলেশন করা হয়েছে। তাহলে আমরা এই জন্য এটাকে বলতেছি এসআইএসডি ফর্মুলেশন, সিঙ্গেল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডেটা। ইউজুয়ালি সিঙ্গেল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডেটায় সাধারণত
instructions are decoded by the control unit. এই যে মেমোরি থেকে ইনস্ট্রাকশনটা কন্ট্রোল ইউনিটে আসে, সে ডিকোড করে, and then the control unit send the instruction to the processing unit. এই যে কন্ট্রোল ইউনিট প্রসেসিং ইউনিটে প্রসেস করার জন্য দেওয়া হয়। ডেটা স্ট্রিম ফ্লো বিটুইন দ্য প্রসেসর এন্ড মেমোরি ইজ বাইডিরেকশনাল। এখানে যে ডেটাগুলো হয় এখান থেকে এখানে রাখা হবে অথবা এখান থেকে এখানে রাখা হবে, সো দ্যাট ইজ বাইডিরেকশনাল প্রসিডিউর অ্যাপ্লাই করা। এটা সাধারণত একটা এসআইএসডি কম্পিউটার, একটা ইনস্ট্রাকশন মাল্টিপল মানে একটা অথবা দুইটা ভেরিয়েবলের মধ্যে অথবা অপারেন্ডের মধ্যে অপারেশন করে। ওকে, এগুলো সাধারণত ওল্ডার জেনারেশন কম্পিউটার গুলো মাইক্রো কম্পিউটার অথবা ওয়ার্ক স্টেশনে ইউজ করা হতো। ওকে, সো ইনস্ট্রাকশন গুলো সাধারণত এক্সিকিউশন করে সিকোয়েন্সিয়ালি, and the system may or may not have internal parallel processing capability. সাধারণত প্যারালাল প্রসেসিং ক্যাপাবিলিটি থাকতো না, যদিও যদি প্যারালাল প্রসেসিং থাকে ক্যান বি অ্যাচিভ বাই মিন অফ মাল্টিপল ফাংশনাল ইউনিট। তাহলে মাল্টিপল ফাংশনাল ইউনিট আমাদের রাখতে হতো, রেখে আমরা প্যারালিজম করতে পারতাম। বুঝা গেছে কথাটা? তার মানে আমরা বলতেছি যে ওকে ফাইন, ইউজুয়ালি এই ধরনের কম্পিউটার সিস্টেম স্কেলার প্রসেসর গুলো একটা প্রসেসর একটা ইনস্ট্রাকশনকে নিয়ে অ্যাট এ টাইমে এক্সিকিউশন করতে পারতো, এবং সেই ইনস্ট্রাকশনটা সাধারণত একটা অথবা দুইটা ডাটার উপরে অপারেন্ডের উপরে প্রসেস করা হতো। যদি আমাদের একের অধিক ইনস্ট্রাকশন যদি আমরা অ্যাট এ টাইমে করতে চাই, প্যারালাল করতে চাই, তাহলে আমাদের এক্সিকিউশন ইউনিট অথবা মাল্টিপল প্রসেসর লাগবে। বুঝা গেছে কথাটা? সো আমরা এখন বলতেছি যে ওকে ফাইন, সো দিস ইজ স্কেলার। নাও লেটস কাম টু ভেক্টর প্রসেসর। ভেক্টর প্রসেসিং এক্সপ্লয়েট ডেটা প্যারালিজম। এই যে ডেটা প্যারালিজম তার মানে মাল্টিপল ডেটার উপরে একটা ইনস্ট্রাকশন আপনি দিলে মাল্টিপল ডেটার উপরে সেটা এক্সিকিউশন করতে পারবে by performing the same computations on linear arrays on number of vectors using one instruction. একটা ইনস্ট্রাকশন মাল্টিপল ডেটার উপরে কাজ করবে, সেই ডেটাগুলোকে আপনি অ্যারের মধ্যে রাখতে পারেন অথবা ভেক্টর হিসেবে সেটাকে কল্পনা মানে ভেক্টর হিসেবে রাখতে পারেন। The maximum number of elements in a vector supported by a vector ISA is referred as maximum vector length. তার মানে আমরা বলতেছি একটা ইনস্ট্রাকশন কতগুলো নাম্বার নিয়ে কাজ করবে, তাহলে ভেক্টরগুলোর লেন্থের উপরে নির্ভর করবে। সেই ভেক্টরের লেন্থটাকে আমরা সাধারণত বলি ম্যাক্সিমাম ভেক্টর লেন্থ, MVL। এটা ইউজুয়ালি রেঞ্জ হচ্ছে 64 থেকে 4996 পর্যন্ত। তার মানে অ্যাট এ টাইমে আপনি 4996 পর্যন্ত ডেটার উপরে আপনি অপারেশন করতে পারবেন একটা ইনস্ট্রাকশন দিয়ে। কিরকম একটা এক্সাম্পল দেখি, যেমন দেখেন এখানে আমরা স্কেলার ইনস্ট্রাকশন এবং ভেক্টর ইনস্ট্রাকশন নিয়ে কথা বলেছি। যেমন দেখেন add.d, সাপোজ একটা স্কেলার অপারেশনের একটা অপারেশন বলা হয়েছে add.d। এখানে আসলে F3 হওয়ার কথা না, এটা আসলে R3 হবে, R3, এটা হবে R1, এটা হবে R2। তাহলে দেখেন একটা ইনস্ট্রাকশন আমরা দেখাচ্ছি যে একটা ইনস্ট্রাকশন এখানে এই প্রসেসরটা একটা ইনস্ট্রাকশন ইউজ করেছে add d। এই ইনস্ট্রাকশনটা শুধুমাত্র দুইটা অপারেন্ডকে নিয়ে ম্যানিপুলেট করে, দুইটা স্কেলার ভেরিয়েবলকে ম্যানিপুলেট করে সে রেজাল্টটা আরেকটা রেজিস্টারের মধ্যে রাখতেছে। ফাইন, আরেকটা ভেরিয়েবল বা রেজিস্টারের মধ্যে রাখতেছে। whereas ভেক্টর প্রসেসর গুলো কি করে? ভেক্টর প্রসেসর গুলো একটা অপারেশন, যেমন দেখেন add v, এই যে ইনস্ট্রাকশন সেটটা আছে ভেক্টর প্রসেসরে, যেটা add v.d অর্থাৎ ডেসিমাল অ্যাডিশন করো, যেটা কি করবে? ভেক্টর টু ভেক্টর অপারেশন করবে। তাহলে v1 ইজ এ ভেক্টর which has maybe ধরেন যে 64টা ডেটা আছে, whereas v2 is a vector, সেখানেও আমাদের 64টা ডেটা আছে। যখন আমি এই ইনস্ট্রাকশনটা দিলাম মাল্টিপল ডাটার উপরে, মানে এই ভেক্টরের যতগুলো ডেটা আছে, এই ভেক্টরের যতগুলো ডেটা আছে সবগুলো কনজিকিউটিভলি ইন্ডেক্সিং গুলোতে যোগ করে সেই রেজাল্টটা কনজিকিউটিভ ইন্ডেক্সিং v3 এর মধ্যে অটোমেটিক্যালি রেখে দিবে। এটা ভেক্টর প্রসেসর দিয়ে করা হয়। বুঝা গেছে কথাটা? সো দ্যাটস দ্য ডিফারেন্স, স্কেলার প্রসেসর আর ভেক্টর প্রসেসর। এখানে মাল্টিপল প্রসেসর ইউনিট দরকার হচ্ছে না, এখানে একটা প্রসেসর ইউনিটই মাল্টিপল ডেটা নিয়ে ম্যানিপুলেট করে অপারেশন করতে পারতেছে। এটা এখানে যদি আমি এরকম মাল্টিপল করতে যাই তাহলে আমাকে কতগুলো লাগবে? 64টা এরকম প্রসেসর দিয়ে অ্যাট এ টাইমে করলে যে রেজাল্ট আসবে সেটা অ্যাট এ টাইমে ভেক্টর প্রসেসর দিয়ে আমরা করতে পারতেছি, রাইট? যেমন এখানে একটা মানে এক্সাম্পল দেখানো হয়েছে এই স্লাইডে, যে ধরেন a1 প্লাস b1 c1, এটা স্কেলার প্রসেসর সাধারণত এগুলো সিকোয়েন্সিয়ালি সে করবে, যেমন লুপের মধ্যে এই ইনস্ট্রাকশন একবার, তারপরে সেকেন্ড ইনস্ট্রাকশন, তারপরে থার্ড ইনস্ট্রাকশন, এভাবে সে এক্সিকিউশন করবে। তো আপনাকে একটা লুপ চালাতে হবে লুপের ভিতরে, তাহলে সেভারাল ইনস্ট্রাকশন, এখানে এনটা ইনস্ট্রাকশন এক্সিকিউশন হচ্ছে, whereas এখানে সে এবং সিকোয়েন্সিয়ালি কিন্তু এক্সিকিউশন হচ্ছে। এখানে কিন্তু জাস্ট ভেক্টর একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে,
এবং মাল্টিপল ডেটা সেট অ্যাট এ টাইমে অপারেশন করা হচ্ছে, রাইট? এ C1 to n ইকুয়াল টু A1 to n প্লাস B1 to n। সো অটোমেটিক্যালি সবগুলো কনজিকিউটিভ ডেটার সঙ্গে যোগ করে সে রেজাল্ট গুলোকে রাখবে। এটা ভেক্টর প্রসেসর অপারেশন করে। সিআইসি এবং আরআইএসসি সম্বন্ধে আমরা অলরেডি জেনেছি। সিআইসি হলো এমফাসাইজিং, সিআইসি তৈরি করা হয়েছে হলো এমফাসাইজিং অন দ্য হার্ডওয়্যার। সো এমফাসাইজটা বেসিক্যালি হার্ডওয়্যারের ক্যাটাগরির উপরে দেওয়া থাকে। আর আরআইএসসি বলতেছে না, আমরা সফটওয়্যারের উপরে এমফাসাইজ করতেছি, তার মানে আইএসসি এর উপরে এমফাসাইজ করে আইএসসি মডিউলটাকে কনফিগ করা হয়েছে। সো এখানে মাল্টিপল ইনস্ট্রাকশন, মাল্টিপল সাইট থাকে, মাল্টিপল সাইজের হয়, মাল্টিপল ফরম্যাট থাকে, বাট এখানে একটাই ফরম্যাট, দুই একটা ফরম্যাট থাকে, বাট সাইজ গুলো সবগুলোর সেম থাকে। এখানে লেস রেজিস্টার ইউজ করা হয়, এখানে মোর রেজিস্টার ইউজ করা হয়। এখানে অ্যাড্রেসিং মোড সিআইএসসি তে বেশি, আরআইএসসি তে ফিউর অ্যাড্রেসিং মোড ইউজ করা হয়। কমপ্লেক্সিটি, কম্পাইলারের দিক থেকে কমপ্লেক্সিটি বাড়ে, কিন্তু এখানে প্রোগ্রামিং এ কমপ্লেক্সিটি বেড়ে যায়। ইনস্ট্রাকশন টেক এ ভ্যারিং অ্যামাউন্ট অফ সাইকেল টাইম, এক একটা ইনস্ট্রাকশন এক একটা সাইকেল টাইম নেয়। এখানে ইনস্ট্রাকশন গুলো সবগুলোই সেম সাইকেল টাইম নেয়, যেটা আমরা মিপস এর সঙ্গে আমরা 8086 এর ইনস্ট্রাকশনের আমরা কম্পেয়ার করতেছি। 8086 হচ্ছে সিআইএসসি, আর আমরা কম্পিউটার আর্কিটেকচারে শিখে এসেছি আরআইএসসি, যাদের সাইজ গুলো সবগুলো 32 বিটের ছিল, রাইট? পাইপলাইন, দ্যাটস ওয়াই ভেরি ইজি, বাট এখানে পাইপলাইন ইজ ভেরি ডিফিকাল্ট টু ম্যানিপুলেট। কম্পিউটার আর্কিটেকচারে যেটা পড়ছি আর এটা সেম জিনিস না স্যার? কম্পিউটার মানে না না না, কম্পিউটার আর্কিটেকচারে যেটা পড়েছেন সেটা হলো আমরা মিপস প্রসেসর নিয়ে পড়েছি, যেটা হলো আরআইএসসি, রাইট? হ্যাঁ, মানে জি স্যার, দুটো সেম, ডিফারেন্স ডিফারেন্স সেম, ডিফারেন্সও পড়ছিলাম আমরা, রাইট রাইট, সিআইএসসি এবং আইআরসি এর একই ডিফারেন্সও জিনিস, পড়ছিলাম ওখানে। জি একই স্যার। জিনিস। বাট আমি বলতে চাচ্ছি যে আপনারা অ্যাসেম্বলিতে যে প্রসেসরটা পড়েছেন 8086 এর আইএসএ পড়েছেন, সেটা হলো সিস আইএসএ। ওখানে কিন্তু এক একটা ইনস্ট্রাকশনের সাইজ এক এক রকম, মুভ ইনস্ট্রাকশনেরই সাইজ এক একটা এক এক রকম, রাইট? আরআইএসসি এর মিপস এর যেটা পড়েছেন সেটা হলো আরআইএসসি। তাহলে কম্পিউটার আর্কিটেকচারে আমরা যে ইনস্ট্রাকশন সেট ইউজ করেছি সেটা হলো আরআইএসসি, আর অ্যাসেম্বলিতে আপনারা যে ইনস্ট্রাকশন সেট ইউজ করেছেন অ্যাসেম্বলি, সেটা হচ্ছে সিআইএসসি। বুঝা গেছে কথাটা? এটা কমপ্লেক্স আর আরআইএসসি রিডিউস আর কি। রাইট, রিডিউস ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার, রাইট। ওকে, নাও আমরা এখন প্রসেসরের ক্যাটাগরিতে আসতেছি যে মডার্ন টেকনিক্স কি ইউজ করা হচ্ছে প্রসেসর তার পারফরম্যান্স এফিশিয়েন্ট করার জন্য, রাইট? যেমন দেখেন পাইপলাইন প্রসেসর, আমরা এখানে কিছু নাম বলেছি প্রসেসরের, যেমন পাইপলাইন প্রসেসর ভার্সেস সুপার পাইপলাইন ভার্সেস সুপার স্কেল। প্রসেসরের পারফরম্যান্স বাড়ানোর জন্য সাধারণত পাইপলাইন ইজ এ ভেরি এফিশিয়েন্ট ওয়ে, হ্যাঁ, যেটা দিয়ে আমরা সাধারণত মানে স্কেলার প্রসেসর গুলোর পারফরম্যান্সও আমরা ইমপ্রুভ করতে পারি। স্কেলার প্রসেসর বলেছি, বুঝা গেছে? আমরা কিন্তু স্কেলার প্রসেসরের পারফরম্যান্স বাড়ানোর চিন্তা করতেছি, নট ভেক্টর প্রসেসর, স্কেলার প্রসেসরের কথা আমরা বলতেছি। ওকে, তাহলে স্কেলার প্রসেসরের পারফরম্যান্স ইমপ্রুভমেন্টে পাইপলাইন ইজ আ ভেরি ইম্প্যাক্ট ফেলে, সবচেয়ে মানে বেশি ইম্প্যাক্ট ফেলে বা পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট করতে পারে পাইপলাইন দিয়ে। পারফর্মস ওয়ান পাইপলাইন স্টেজ এট এ টাইম এট এ ক্লক স্টেজ। যেমন দেখেন, আমাদের যদি 4টা স্টেজ থাকে, একটা ইনস্ট্রাকশনের এক্সিকিউশন স্টেজে যদি এক্সিকিউশন করার জন্য যদি 4টা স্টেজ থাকে, তাহলে পাইপলাইনে আমরা বলতেছি প্রথম ইনস্ট্রাকশনের ফার্স্ট স্টেজ যখন কমপ্লিট হবে সেকেন্ড স্টেজে যাবে, সেকেন্ড স্টেজ যখন কমপ্লিট হবে থার্ড স্টেজে যাবে, থার্ড স্টেজে যখন কমপ্লিট হবে ফোর্থ স্টেজে যাবে। ফার্স্ট ইনস্ট্রাকশনের ফার্স্ট স্টেজ কমপ্লিট হলে সেকেন্ড ইনস্ট্রাকশনের ফার্স্ট স্টেজ কমপ্লিশন আসবে। সো তার মানে এটা 4টার পরে এক স্টেজ পরেই এটা বের হয়ে আসবে, তার এক স্টেজ পরেই এটা বের হয়ে আসবে। কথাটা বুঝা গেছে? সো ইউজুয়ালি পারফরম্যান্স যদি আমরা গেইন করি তাহলে আমরা 4 টাইমস পারফরম্যান্স গেইনিং পাবো, রাইট? কথাটা বুঝা গেছে? পাইপলাইন সম্বন্ধে কি আর কিছু বলতে হবে ডিটেইলস? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, ফাইন। নাও আমরা এখন সুপার পাইপলাইনে আসি। সুপার পাইপলাইন বলতেছে টু পাইপলাইন স্টেজ এট এ, আচ্ছা এখানে কিন্তু প্রতিটা স্টেজ একটা ক্লক সাইকেলে, প্রতিটা স্টেজ একটা ক্লক সাইকেলে কিন্তু হয় এবং ক্লক সাইকেল গুলো সেম। ওকে, এখন সুপার পাইপলাইনে বলতেছে ওকে স্টেজের মধ্যেও স্টেজের যে ক্লক সাইকেল আছে এত ফাস্টার যে তারা আমাদের একটা ইনস্ট্রাকশনের যে স্টেজ আছে সেটা অচিরেই কমপ্লিট করে ফেলতে পারে। যেহেতু সে কমপ্লিট করে ফেলতে পারে, তাহলে ওই সময় আরেকটা টাইম সে আইডিয়াল থাকতেছে, হাফ হাফ ক্লক সাইকেল সে আইডিয়াল থাকতেছে। সো টু পাইপলাইন স্টেজেস অ্যাট এ সেম ক্লক সাইকেল, তার মানে দুটো ইনস্ট্রাকশনের দুটো স্টেজ যদি সে একটা ক্লক সাইকেলে কমপ্লিট করতে পারে, তাহলে আমার পারফরমেন্সটা ডাবল হয়ে গেল না?
বুঝা গেছে কথাটা? মানে মানে এক এখানে তো ক্লক সাইকেলে দুইটা স্টেজ কমপ্লিট করবে। আমরা বলতেছি দেখেন এই যে এই ইনস্ট্রাকশনের অর্ধেক করলো, এই অর্ধেকটা যখন কমপ্লিট হয়ে গেল আরেকটা ইনস্ট্রাকশনের এইখানে শুরু করে দিতে পারে না এই অর্ধেক টাইমের মধ্যে, জি স্যার। রেদার দেন আইডেল এই ক্লক সাইকেল পর্যন্ত আইডেল থাকা যেটা এখানে ছিল। কথাটা কি বোঝা গেছে? সাপোজ এইখানে কমপ্লিট হয়ে গেছে, তাহলে এই টাইমটা আমার ওয়েস্টেড হচ্ছে কিনা? জি স্যার। তাহলে ওয়েস্টেজ করাটা করব না। সুপার পাইপলাইনে পাইপলাইনে আরেকটা ইনস্ট্রাকশন ঢুকে পড়বে। যে আমি হাফ ক্লক সাইকেলে ভাগ করে নিলাম, হাফ ক্লক সাইকেলে আমি একটা টাস্ক করব, তারপরে ক্লক সাইকেলে আমি আরেকটা ইনস্ট্রাকশনের ওই আরেকটা। জি স্যার। তার মানে একটা স্টেজে অ্যাকচুয়ালি দুটো ইনস্ট্রাকশনের মানে দুটো ইনস্ট্রাকশনের স্টেজ, দুটো একই স্টেজ একটা সাইকেলে কমপ্লিট হচ্ছে। কথাটা বোঝা গেছে? তার মানে 8 গুণ পারফরমেন্স হবে কিনা, এটা যদি 4 গুণ হয় তাহলে এটা 8 টাইমস পারফরমেন্স আমাকে প্রোভাইড করবে। কথাটা বোঝা গেছে? সো আমরা সেটাই বলতেছি যে সুপার পাইপলাইন প্রসেসর গুলোতে 2 পাইপলাইন স্টেজ at a clock cycle, more than one instruction can be in the pipeline at the same time and increase the level of the parallelism. কথাটা বোঝা গেছে? এই যে at a time একই একটাই কেন, মানে দুইটা এক ক্লক সাইকেলে দুইটা ইনস্ট্রাকশনের একটা স্টেজে কেন, যদি তিনটা ইনস্ট্রাকশনের তো হইতে পারতো, অথবা না, চারটা। আমরা এখানে এত এত মানে 3টা বা 4টায় যাওয়া হয়নি, মানে আপাতত 2টা মানে সুপার পাইপলাইনে দুটো বলা হচ্ছে। কথাটা বুঝে গেছে? দুটো স্টেজ করে বলা হচ্ছে, নট মোর দেন দ্যাট। এখনো ওইভাবে, কারণ হলো যে আমার যে ক্লক সাইকেল টাইমটা আছে সেটা তো স্টেজ অনুযায়ী আমি ক্লক সাইকেল টাইম গুলো করে ফেলেছি, তাই কি না? তো আমার তো খুব ভ্যারি করার কথা না, হয়তো সামান্য একটু ভ্যারি করতে পারে, রাইট? যেমন লোড ইনস্ট্রাকশনের জন্য হয়তো রাইটিংটা একটু বেশি টাইম নেবে, অন্য ইনস্ট্রাকশনের জন্য কিন্তু রাইটিং অত বেশি টাইম নেবে না। সো সবকিছু অ্যানালাইসিস করে দেখা গেছে যে ওকে ফাইন, আমি হাফ ক্লক সাইকেলের মতো এই পাশে দিতে পারি, হাফ ক্লক সাইকেল আমি ফ্রি থাকতে পারে, তাহলে তখন আমি আরেকটা ইনস্ট্রাকশনের ওই স্টেজটাকে আমি এক্সিকিউশন করতে পারি। বুঝা গেছে কথাটা? খুব বেশি যে হেরফের হবে, মানে খুব বেশি হলে 3টা আমি নিতে পারতাম বা 4টা আমি নিতে পারতাম, অত বড় করলে আবার তো আমার পারফরমেন্স তো আবার ডিগ্রেড হবে তখন, কারণ আপনি ক্লক সাইকেল টাইম বাড়ায় দিচ্ছেন। বুঝা গেছে কথাটা? বাড়ায় দিচ্ছি। জি স্যার, জি স্যার। তো সেটা তো ওইটাই অপটিমাম করার জন্যই বেসিক্যালি ওরা দেখছে যে দুটো করলেই হয়ে যায়। সো এই জন্য সুপার পাইপলাইনে দুটো ইনস্ট্রাকশন এট এ টাইমে ইউজ করা হচ্ছে একটা সেম স্টেজে। ওকে, দ্য ফাংশন পারফর্মড in each stage can be split into two non-overlapping part. Overlapping না কিন্তু নন ওভারল্যাপিং, দুটো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট পার্ট কে একসাথে তারা অপারেশন করতে পারতেছে, and each can execute half clock cycle, হাফ ক্লক সাইকেলে তারা এক্সিকিউশন করতে পারতেছে। তাহলে পারফরমেন্স আমার কত হলো? 8 টাইমস হলো। এটাকে আমরা বলতেছি সুপার পাইপলাইন প্রসেসর। এখন আমরা আসি সুপার স্কেলার প্রসেসর। সুপার স্কেলার প্রসেসর ইমপ্রুভ দ্য পারফরমেন্স অফ দ্য এক্সিকিউশন অফ দ্য স্কেলার ইনস্ট্রাকশনস। স্কেলার ইনস্ট্রাকশন কি ছিল? যে একটা ইনস্ট্রাকশন সে ইউজ করবে হলো একটা একটা ফাংশনাল ইউনিট বা একটা প্রসেসর একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউশন করবে। সুপার স্কেলার প্রসেসর বলতেছে যে একটা ফাংশনাল ইউনিটের জায়গায় আমি মাল্টিপল ফাংশনাল ইউনিট নিব। সাপোজ ধরেন মাল্টি কোর, এই যে কোর, কোর 1, কোর 2, রাইট? কোর 1, কোর 2 এগুলো কিন্তু ফাংশনাল ইউনিট কোর। তাহলে আমরা বলতেছি ওকে, মেইনটেইন প্যারালাল পাইপলাইন and perform এই যে প্যারালাল পাইপলাইন and perform one pipeline stage at one clock cycle, manipulate multiple functional unit where one data processes in one functional unit. তার মানে আমরা বলতেছি যে এখানে মাল্টিপল ফাংশনাল ইউনিট থাকলো, এর জন্য যেখানে একটা করে ছিল এখন এখানে দুইটা করে দিছি। তাহলে এই স্টেজে একটা একটা ফাংশনাল ইউনিট এটা নিয়ে কাজ করবে আর একটা ফাংশনাল ইউনিট এইটা নিয়ে কাজ করবে। এখানে এলইউ যদি একটা থাকে এখানে এলইউ আমি দুইটা দিয়ে দিচ্ছি। কথাটা বুঝা গেছে? এই যে এক্সিকিউশনে এলইউ আমার একটা থাকার কথা সেখানে আমি দুইটা দিয়ে দিচ্ছি। ডিকোড একটা ইউনিট করার কথা সেখানে আমি দুইটা ইউনিট দিয়ে দিচ্ছি। তাহলে দুইটা ইনস্ট্রাকশনকে এট এ টাইমে আমি পাইপলাইনে একসাথে ঢুকাতে পারতেছি না। তাহলে এই দুইটার যখন স্টেজ কমপ্লিট হবে তখন সে নেক্সট স্টেজে যাবে, সেখানেও দুটো আমি ইউনিট দিয়ে দিচ্ছি। তাহলে দুটো ইনস্ট্রাকশন এট এ টাইমে করতে পারবো। বুঝা গেছে কথাটা? তার মানে সবগুলো কম্পোনেন্টে আমি দুইটা করে আছে দেখে, কারণ আমি দুইটা দুইটা করে দিচ্ছি। ইনস্ট্রাকশন, তার মানে পাইপলাইন মনে করেন দুইটা পাইপলাইন এট এ টাইমে। বুঝা গেছে কথাটা? তাহলে দুইটা স্কেলার ইনস্ট্রাকশন এট এ টাইমে প্যারালালি। ফাংশনাল ইউনিট আরো বাড়াইলে স্যার তাহলে সেটা আরো ফাস্ট হবে না সেক্ষেত্রে? রাইট, যদি আরো বাড়ানো যায় তাহলে আরো ফাস্টার হবে, রাইট? ইউ আর রাইট। তখন স্যার আবার স্পেসও আসবে না এত। তখন হচ্ছে আমরা আপনার ওই যে লিমিটেশনটা যেটা থাকতেছে সেটা হলো যে আপনি একটা ডাইয়ের মধ্যে কতগুলো আপনি ইন্টিগ্রেশন করবেন কম্পোনেন্ট রামিং কম্পোনেন্ট। জি স্যার, আমার পাওয়ার এটা এরকম
রাখা যায়, সেটা হচ্ছে হিট প্রডিউস করবে। হিট যদি produce- প্রডিউস করে রিলায়েবিলিটি কমে যাবে, রাইট? তাহলে কতটুকু পর্যন্ত রিলায়েবিলিটি ভালো হবে ততটুকু পর্যন্ত আপনাকে আনতে হবে। এই জন্যই তো আমরা 64 কোর 128 কোরের পরে আর কিন্তু কোর অ্যাড করতে পারতেছি না। বুঝা গেছে? 64 এর পরে আর যাইতে পারতেছে না। আর জি যাইতে স্যার, পারতেছি না। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, নাও আমরা এখন দেখি যে সুপার স্কেলারে প্রবলেম কি কি থাকতে পারে। আমরা বলতেছি হ্যাঁ সুপার স্কেলার তো করলাম, ঠিক আছে ভালো কথা, কিন্তু সেখানে প্রবলেম থাকতে পারে কি? সাপোজ ধরেন ইনস্ট্রাকশন টু ইনস্ট্রাকশন ডিপেন্ডেন্সি থাকবে, যেটা আমরা বলেছি হ্যাজার্ড। হ্যাজার্ড যদি থাকে, হ্যাজার্ড গুলো প্রবলেম করতে পারে। যেমন দেখেন ডেটা ডিপেন্ডেন্সি, যদি ডেটা ডিপেন্ডেন্সি থাকে তাহলে আমাদের যেটা হচ্ছে যে একটা স্টেজকে ওয়েট করে থাকতে হচ্ছে, এই যে স্টেজ টাইমটা ওয়েস্ট হচ্ছে, রাইট? সো নেক্সট স্টেজে আবার যে কাজ করতে হচ্ছে, কারণ এটা রেজাল্ট এটা এখানে নিয়ে আসতে হবে, সেটাকে আমরা বলতেছি ডেটা ডিপেন্ডেন্সি। কথাটা কি মনে আসছে? ডেটা হ্যাজার্ড বা ডেটা ডিপেন্ডেন্সি। ওকে, সো সো সাপোজ ধরেন যে আমার ওই যে এক্সিকিউশনের ডেটাটা অ্যাড অপারেশনের পরে আরেকটা অ্যাড অপারেশন আমি যদি চালাই এবং এইটার যে রেজিস্টার এইখানে রেজিস্টার লিখবে, তারপরে সেই ডেটাটা আমি নিব, তাহলে সেরকম যদি হয় তাহলে আমাদের ডেটা ডিপেন্ডেন্সি থাকতেছে। সেই সময় আমাদেরকে স্টল দিতে হচ্ছে পাইপলাইনের মধ্যে, না সেকেন্ডটাতে হয়তো স্টল দিতে হবে, রাইট? এটা একটা ফ্যাক্টর থাকে। প্লাস হলো ব্রাঞ্চিংটা, ব্রাঞ্চিং যদি প্রসিডিউরাল ডিপেন্ডেন্সি মানে ব্রাঞ্চ ডিপেন্ডেন্সি যদি থাকে, তাহলে তখন দেখা যাচ্ছে এই যে এই ইনস্ট্রাকশনের ব্রাঞ্চের কারণে দেখা গেল যে নেক্সট ইনস্ট্রাকশনের পাইপলাইনে আমাদের আসতে অনেক সময় নিচ্ছে, যেটা এখানে আসতে পারতো সেখানে আমাদেরকে স্টল দিতে হয়েছে, রাইট? তাহলে ব্রাঞ্চ ডিপেন্ডেন্সিও প্রবলেম করতেছে। তারপরে আবার কি রিসোর্স কনফ্লিক্ট, স্ট্রাকচারাল হ্যাজার্ড হতে পারে। রিসোর্স কনফ্লিক্ট যেটাকে আমরা বলেছিলাম স্ট্রাকচারাল হ্যাজার্ড, একই রিসোর্সটা হয়তো সে ইউজ করতেছে, একই রিসোর্স তারও দরকার, এখন সে সেটা ইউজ করতে পারতেছে না। যেমন ধরেন রেজিস্টারে একই রেজিস্টারে যে লিখতে হবে দুইজন লিখতে পারতেছে না, রাইট? তাহলে এখানে স্ট্রাকচারাল হ্যাজার্ড বা রিসোর্স কনফ্লিক্ট হতে পারে। তাহলে কি করা যায়? সলিউশন কি? সুপার স্কেলার তো করলাম, এখন তার সলিউশন কি? এখন তারও তো প্রবলেম আছে, তাহলে সলিউশন কি? হ্যাজার্ড গুলো আসতে পারে। সলিউশন হচ্ছে ওকে ফাইন, আমরা ওই যে হ্যাজার্ড কন্ট্রোলিং সিস্টেম তো আছেই, সাথে আমরা বলতে পারি আরেকটা সিস্টেম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আউট অফ অর্ডার প্রসেসর। Out of order processor solve the problem of dependencies introduced in the pipeline superscalar processor. Superscalar processor যে ডিপেন্ডেন্সি গুলো ছিল, ডেটা ডিপেন্ডেন্সি বলেন, তারপরে প্রসিডিউরাল ডিপেন্ডেন্সি মানে ব্রাঞ্চ, অথবা আপনি যদি বলেন যে স্ট্রাকচারাল ডিপেন্ডেন্সি, তাহলে এগুলোকে সাধারণত সলভ করেছে আউট অফ অর্ডার প্রসেসর। যেমন ইন্টেল পেন্টিয়াম প্রো 1995 এ প্রডিউস করে, এখানে কিন্তু আউট অফ অর্ডার প্রসেসর হিসেবে মানে হিসেবে এসেছে। মিপস আর 10,000 এটাও কিন্তু 1996 এ আরআইএসসি প্রসেসর হিসেবে সে আসছে, সেও হলো আউট অফ অর্ডার প্রসেসর হিসেবে কাজ করেছে। ওকে, নাও পার্থক্যটা কি? পার্থক্যটা একটু দেখার চেষ্টা করি কিভাবে আউট অফ অর্ডার প্রডিউস করা হচ্ছে। নর্মাল যে সিস্টেমটা আছে প্রসেসিং এর, সাধারণত আমরা কি করি? প্রথমে ইনস্ট্রাকশন ফেচ করি, মেমোরি থেকে ইনস্ট্রাকশনটা আনার পরে সেটা কি করি? ইফ ইনপুট অপারেন্ড আর অ্যাভেলেবল, যদি দেখি যে যা যা ইনপুট গুলো দরকার সেটা যদি অ্যাভেলেবল হয়, যেমন প্রসেসর রেজিস্টার্স ফর ইনস্টেন্স, দ্য ইনস্ট্রাকশন ইজ ডিসপ্যাচ টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফাংশনাল ইউনিট। আমরা তখন এই ইনস্ট্রাকশনটা ফাংশনাল ইউনিটের কাছে পাঠাই দিই। যদি দেখি যে তার অপারেন্ড গুলো আছে ঠিকঠাক মতো, হ্যাঁ ফ্রি আছে, তাহলে আমরা পাঠাই দিলাম ফাংশনাল ইউনিটের কাছে। ফাংশনাল ইউনিট কি করতেছে? ইফ ওয়ান অর মোর অপারেন্ড ডিউরিং দ্য কারেন্ট ক্লক সাইকেল, the processor will wait until they are available. প্রসেসর যখন এই যে ফাংশনাল ইউনিটে যখন যাচ্ছে, যদি দেখে কোনো অপারেশন মানে যদি থাকে তাহলে তো ফাংশনাল ইউনিটে নিয়ে গেলাম, যে এক্সিকিউশন শুরু করে দিলাম পাইপলাইনে। যদি না থাকে তখন কি করতে হবে? তখন প্রসেসর বলতেছে ওকে ওয়েট করে থাকি, যতক্ষণ না পর্যন্ত ওগুলো অপারেন্ট গুলো অ্যাভেলেবল হবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করে থাকবো, যখন অ্যাভেলেবল হবে তখন আমি আবার রান করবো, তার মানে স্টলে থাকবো, রাইট? The instruction is executed by the appropriate functional unit. The functional unit write the result back to register file, মানে রেজিস্টারের মধ্যে লিখে ফেলে, রাইট? এটাই তো আমরা পাইপলাইনে দেখেছিলাম, নরমাল সিঙ্গেল সাইকেল পাইপলাইনের কথা যদি চিন্তা, মানে সিঙ্গেল সাইকেল ডেটা পাথের কথা যদি চিন্তা করেন, রাইট? আউট অফ অর্ডার প্রসেসর কি করতেছে? আউট অফ অর্ডার প্রসেসর বলতেছে তাহলে এখানে কি হচ্ছে, সিকোয়েন্সিয়ালি ইনস্ট্রাকশন গুলো ওয়ান আফটার অ্যানাদার ওয়ান আসতেছে, এবং প্রথমটার যদি ভেরিয়েবল গুলো যদি অপারেন্ট গুলো না পাওয়া যায় তাহলে স্টল, প্রসেসর ওয়েট করে আছে, কোনো কাজ করতেছে না, ওয়েট করে থাকতেছে, কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউশন করতেছে না। তারপরে যদি যতক্ষণ না পর্যন্ত পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত সে স্টল দিয়ে আছে, এর জন্য অন্যান্য অপারেশন কিন্তু আমি ফেচ করতে পারতেছি না, ওয়েটিং এ থাকতেছে, রাইট? সো দিস ইজ মেকিং স্লো প্রসিডিউর। আউট অফ অর্ডার যখন হচ্ছে তখন ইনস্ট্রাকশন ফেচ করলাম, ফেচ করে ইনস্ট্রাকশন ডিসপ্যাচ টু অ্যান ইনস্ট্রাকশন কিউ, আমরা একটা কিউ নিয়েছি, সেটাকে সাধারণত বলা হচ্ছে বাফার,
অথবা ইনস্ট্রাকশন বাফার অথবা সাধারণত রিজার্ভেশন স্টেশন বলা হয়, সেখানে স্টোর করে রাখতেছে একটা কিউ, কিউ স্টোর করে রাখতেছে, ইনস্ট্রাকশন ফেচ করতেছে, কিউ এর মধ্যে স্টোর করে রাখতেছে। আচ্ছা ফাইন, the instruction waits in the queue until its input operand are available, যতক্ষণ পর্যন্ত সে কিউ এর মধ্যে ওয়েট করে থাকবে যতক্ষণ পর্যন্ত তার অপারেন্ড গুলো অ্যাভেলেবল হবে না। the instruction can leave the queue before the older instruction, কোনো একটা ইনস্ট্রাকশনে দেখা গেল যে সে ওয়েট করে আছে কিন্তু আরেকটা ইনস্ট্রাকশনের অপারেন্ড চলে আসছে, সে কিউ এর মধ্যে আছে এবং তার অপারেন্ড গুলো অ্যাভেলেবল, তাহলে সে ওয়েট করে থাকবে না, সে সরাসরি ফাংশনাল ইউনিটে যাবে, যে এক্সিকিউশন করবে। আর যে ওয়েট করে আছে যতক্ষণ না পর্যন্ত তার অপারেন্ড অ্যাভেলেবল না হবে ততক্ষণ পর্যন্ত সে ওয়েট করে থাকবে। বুঝা গেছে কথাটা? তাহলে যখনই অপারেন্ড পেয়ে যাবে তখনই সে চলে আসলো, দ্য ইনস্ট্রাকশন ইস্যুস টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফাংশনাল ইউনিট এন্ড এক্সিকিউট বাই দ্য ইউনিট, তাহলে তখন ফাংশনাল ইউনিট এটাকে নিয়ে এক্সিকিউশন করলো। এই যে এক্সিকিউশন করার পরে ফাংশনাল ইউনিট সরাসরি রেজিস্টার ফাইলে পাঠাবে না, ফাংশনাল ইউনিট কোথায় পাঠাবে? রেজাল্ট উইল বি ব্যাক টু দ্য কিউ, ওই কিউ এর মধ্যে যে ইনস্ট্রাকশন গুলো ছিল তাদের ওখানে রেজাল্ট গুলো ব্যাক করে স্টোর হয়ে থাকবে। ওকে, only after all the older instruction have their result written back to the register file, then the result written back to register file, this is called graduation or retirement stage। তার মানে আমরা বলতেছি ওকে ফাইন, ইনস্ট্রাকশন গুলো যখন আসতেছে তখন প্রতিটা ইনস্ট্রাকশন একটা, আমি একটু লাল কালার নেই না, লাল কালার হয়ে গেল, কালার কালার আছে এখানে, কালার 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 কালার, আচ্ছা আমাদের না এখানে কালার ছিল, তারা আমাদের হাতে আর 8 হ্যাঁ এই যে মিনিট আমি শেষ করে দিচ্ছি, 7-8 মিনিট আছে। 7-8 মিনিট আছে ফাইন। এই যে আমরা এই যে কিউ মেনটেন করেছি, ধরেন ইনস্ট্রাকশন 1 আসলো, ইনস্ট্রাকশন 2 আসলো, ইনস্ট্রাকশন 3 আসলো। ইনস্ট্রাকশন 1 এর জন্য আমার দরকার রেজিস্টার 1, রেজিস্টার 2, এর জন্য দরকার রেজিস্টার 3, রেজিস্টার 5, এর জন্য দরকার রেজিস্টার 6, রেজিস্টার 7 সাপোজ। আচ্ছা এখন দেখেন ইনস্ট্রাকশন, মনে করেন এই রেজিস্টার গুলো বিজি আছে, অন্য ইনস্ট্রাকশন এক্সিকিউশন করতেছে যেখানে এটা বিজি আছে, অথবা এর রেজাল্ট আসে নাই এখন, এ আসছে, এর এর ধরেন ইনস্ট্রাকশন গুলো অলরেডি ফ্রি আছে, তাহলে যেহেতু ফ্রি আছে তাহলে এ যেহেতু ওয়েট করে আছে, ডাজন্ট ম্যাটার, এ সরাসরি চলে যাবে ফাংশনাল ইউনিটে। তো ফাংশনাল ইউনিট এটাকে এক্সিকিউশন করবে, করে রেজাল্ট রেজিস্টার ফাইলে না লিখে এই রেজাল্টটা সে ব্যাক করে এখানে রেখে রাখবে, ধরেন R5 এ রাখছে, R10 এ রাখছে, সেম ভাবে এটাও প্রসিড করলো, করে R9 এ রাখছে, রাইট? এই ইনস্ট্রাকশন এখনো কমপ্লিট হয়নি এবং রেজিস্টার ফাইলে লেখা হয়নি, যেহেতু রেজিস্টার ফাইলে লেখা হয়নি এগুলো এখানেই স্টোর হয়ে থাকবে এবং এখান থেকেই ডাটাগুলো পাস করা হবে যদি ইনস্ট্রাকশনে লাগে। কিন্তু যখন এটা কমপ্লিট করে রেজাল্ট যখন আসলো R8, এইটা সরাসরি যখন লেখা হবে রেজিস্টার ফাইলে, রেজিস্টার ফাইলে মানে রেজিস্টারে, সঙ্গে সঙ্গে তখন এরাও যে লেখা হবে, তাতে আপনি গ্যারান্টি করতেছেন কি যে আমার সিকোয়েন্সিয়ালি এগুলো এক্সিকিউশন হয়েছে এবং সিকোয়েন্সিয়ালি রেজিস্টার আপডেট হতে থাকবে। বুঝা গেছে কথাটা? যদিও আপনি প্রসেসিংটা করতেছেন ফাস্টার ওয়েতে, কিন্তু রেজাল্টটা লেখার সময় আপনি সবগুলো রেজাল্ট মানে না হওয়া পর্যন্ত, আগের গুলো না হওয়া পর্যন্ত আপনি ওয়েট করে থাকতেছেন। এর জন্য এটা এনশিওর করতেছে যে আপনি কনসিস্টেন্সি, আপনি মানে ইনস্ট্রাকশনের এক্সিকিউশন কনসিস্টেন্সি যেটা থাকার কথা, যদিও আপনি আউট অফ অর্ডার প্রসেসিং করতেছেন বাট রেজাল্ট রাখার সময় আপনি সিকোয়েন্সিয়াল মেইনটেইন করতেছেন, সো আপনার রেজাল্ট কখনোই ইনঅ্যাকুরেট হবে না। বুঝা গেছে কথাটা? ইজ ইট ক্লিয়ার? সো এটাকে বলা হয় আউট অফ অর্ডার প্রসেসিং, অথবা এই কাজটা করে হলো আউট অফ অর্ডার প্রসেসর। ইজ ইট ক্লিয়ার? ওকে, নাও আমরা, হ্যাঁ আমরা তাহলে দেখলাম কি সিঙ্গেল সাইকেল প্রসেসর, পাইপলাইন প্রসেসর সম্বন্ধে জানলাম। আমরা সুপার পাইপলাইন অথবা ডিপ পাইপলাইন বলা হয় যখন স্টেজটা সাধারণত 4টার জায়গায় 20 স্টেজ ইউজ করা হয় তখন ডিপ পাইপলাইন বলা হয়। আমরা সুপার স্কেলার প্রসেসর জানলাম, আমরা আউট অফ অর্ডার প্রসেসর সম্বন্ধে বললাম। এখন আসতেছে একটা মাল্টি কোর প্রসেসর। মাল্টি কোর প্রসেসরে যখন যাই তখন আমরা দেখি নরমালি একটা প্রসেসর যখন থাকে, মাল্টি কোর ভার্সেস মাল্টি প্রসেসর সম্বন্ধে আমি বলেছি। মাল্টি কোর প্রসেসর হলো একটা প্রসেসরের ভিতরে আমাদের কিছু ফাংশনাল ইউনিটকে যদি আমরা ধরি, আলাদা আলাদা পাইপলাইন আপনি বলতে পারেন, আলাদা আলাদা সিপিইউ দেওয়া আছে, কোরের ভিতরে দেখেন সিপিইউ এবং তার নিজস্ব মেমোরি L1 ক্যাশ, তার মানে এখানে একটা ডেটা পাথ তৈরি হবে। কোর 1 এও এখানে সিপিইউ এবং L1 ক্যাশ, এখানেও আমরা একটা ডেটা পাথ তৈরি করতে পারবো, তার মানে দুইটা পাইপলাইন বেসিক্যালি
দুটা কোর মানে দুটা পাইপলাইন এক্সিকিউশন। দুটো পাইপলাইনের ডেটাগুলো আবার কি করা হচ্ছে, আমরা L2 ক্যাশ ইউজ করা হচ্ছে, হুইচ ইজ শেয়ার। দুটো কোরই ইউজ করতে হবে শেয়ার, যেটা সিস্টেম মেমোরির সঙ্গে কানেকশন থাকবে, সিস্টেম মেমোরি থেকে ডেটা আনার জন্য সেটা ইউজ করা হবে। তাহলে এরকম মাল্টিপল প্রসেসর যদি থাকে সেটাকে আমরা বলতেছি হলো মাল্টিপ্রসেসর। মাল্টিপ্রসেসর গুলো সাধারণত এই যে শেয়ার বাস সিস্টেমের থ্রুতে সিস্টেম মেমোরির সঙ্গে তারা কানেকশন থাকে। বুঝা গেছে কথাটা? So in that way basically multiprocessor and multi-core system can be এই যে আমি বললাম না রেজিস্টার ফাইল ALU, এটা হলো সিঙ্গেল কোর আর্কিটেকচার। মাল্টি কোর আর্কিটেকচারে এগুলো একের অধিক পরিমাণে থাকবে, তার মানে একটা করে আপনি ডাটা পাথ প্রডিউস করতে পারবেন। তাহলে এখানে 4টা ডাটা পাথ অর্থাৎ 4টা ইনস্ট্রাকশন এট এ টাইমে আপনি এক্সিকিউশন করতে পারবেন, এখানে একটা ইনস্ট্রাকশন এট এ টাইমে আপনি এক্সিকিউশন করতে পারবেন। এই ফ্যাসিলিটি গুলো, এরকমই ফ্যাসিলিটি গুলো ইউজ করছে, যেখানে এখানে আমরা ডাইরেক্টলি বলতেছি যে প্যারালালি এক্সিকিউশন করতে পারবে, যেহেতু আমরা ফাংশনাল ইউনিট দিয়ে করতেছি। সাপোজ ফাংশনাল ইউনিট যদি না থাকে, ইন্টেল একটা প্রডিউসড করেছে যেটার নাম হচ্ছে হাইপার থ্রেডিং মেকানিজম। হাইপার থ্রেডিং মেকানিজম যেখানে মাল্টিকোর তো ইউজ করা হচ্ছেই, প্রতিটা কোর একটা করে ইনস্ট্রাকশনকে এক্সিকিউশন না করে একের অধিক ইনস্ট্রাকশনকে বা একের অধিক থ্রেডকে তারা অ্যাট এ টাইমে এক্সিকিউশন করতে পারে। যদিও বলা হচ্ছে অ্যাট এ টাইমে, যদিও সিমালটেনিয়াস কথাটা বলা হয়েছে, আসলে কনকারেন্টলি এক্সিকিউশনটা করে। যেমন একটা প্রসেসর আপনার একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশন, একটা প্রসেসকে এক্সিকিউশন করে এই প্রসেসটা যখন কিছুক্ষণের জন্য স্কেডিউল অফ করে আবার আরেকটা প্রসেসরের কাছে যায়, যে আবার সেটা টাইমিং আপনারা অপারেটিং সিস্টেমে দেখবেন, কিছুদিন পরে আপনারা অপারেটিং সিস্টেমে, এই সেমিস্টারে আপনাদের অপারেটিং সিস্টেম আছে, সেখানে স্কেডিউলিং অ্যালগরিদম গুলো যখন পড়বেন তখন দেখবেন যে প্রসেস টু প্রসেস শিফট হচ্ছে প্রসেসর। মাল্টিটাস্কিং যেটাকে বলা হচ্ছে, মাল্টিটাস্কিং এর মতো ফ্যাসিলিটিটা প্রোভাইড করা হচ্ছে কোরের ভিতরে, নট প্রসেসরের ভিতরে। প্রসেসর তো আছেই, প্রসেসরের ভিতরে 4টা কোর আছে, কোরের ভিতরে প্রতিটা কোর প্রতিটা থ্রেডকে মাল্টি থ্রেডিং ইউজ করতেছে, মাল্টিপল থ্রেডকে মানে কনকারেন্টলি এক্সিকিউশন করতেছে। এটাকে কিছুক্ষণ এক্সিকিউশন করে এখানে আসে, এখানে স্ট্রিমগুলোকে এক্সিকিউশন করে এখানে যায়, এভাবে মনে হচ্ছে যেন প্যারালালি দে আর এক্সিকিউটিং দ্য টু ইনস্ট্রাকশন। বুঝা গেছে কথাটা? এইটাকে বলা হয় হাইপার থ্রেডিং মেকানিজম, হুইচ ইজ বেটার দেন মাল্টিটাস্কিং। ইন্টেল হাইপার থ্রেডিং মেকানিজম ইউজ করা হচ্ছে ফর মাল্টি কোর সিস্টেমের জন্য। বুঝা গেছে কথাটা? এখানে হাইপার থ্রেডিং এবং মাল্টি থ্রেডিং এর মধ্যে পার্থক্যটা বলে দিচ্ছি, যদিও এখানে ডিভাইস রিলেটেড হচ্ছে আর মাল্টি থ্রেডিং হলো প্রসেস রিলেটেড। ওকে, সো ডিভাইসে কাজগুলো হচ্ছে থ্রেডগুলো এক্সিকিউশন রিলেটেড, এখানে জাস্ট বলা হচ্ছে যে মাল্টিপল প্রসেসকে কিভাবে ডিভাইডেড করা হয় মাল্টিপল থ্রেডে, সেটাই হলো মাল্টি থ্রেডিং। সো মাল্টি থ্রেডিং কে অ্যাপ্লাই করা হচ্ছে, মানে প্রসেসরের ভিতরে, কোরের ভিতরে, মাল্টিপল ফাংশনাল ইউনিটে। মাল্টিপল ফাংশনাল ইউনিট, একটা সিঙ্গেল ফাংশনাল ইউনিট কিভাবে একের অধিক থ্রেডকে এট এ টাইমে এক্সিকিউশন করে, সেটাকে আমরা বলতেছি হাইপার থ্রেডিং মেকানিজম। বুঝা গেছে কথাটা? সো দ্যাটস ইট ফর টুডেস ক্লাস। ওকে, সো এটাই ছিল আমাদের আজকের ক্লাস নিয়ে কথা বলা। আমার আজকের এই মনে হয় ক্লাসটা কি স্যার ইন্ট্রোডাক্টরি ক্লাস, মানে এটা কি? ইন্ট্রোডাক্টরি ক্লাস। জি আমি স্যার, কি রেকর্ড করিনি? রেকর্ড করেছি তো, স্টপ জি রেকর্ড। স্যার।